Yes, I think we are on live. শুরু করছি স্যার। সম্মানিত সুধীমণ্ডলী এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং গুড ইভিনিং। রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আগামীর অর্থনীতি এবং রিয়েল এস্টেট সেক্টর নিয়ে। রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার অ্যাসোসিয়েশন এই সেক্টরে প্রফেশনালদের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। এই সেক্টরের সকল সার্ভিস হোল্ডারদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে এই অ্যাসোসিয়েশন, নিজেদের মধ্যে বন্ডিং সৃষ্টি করবে এবং এই সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানটিও এরকমই একটা উদ্যোগ। আজ আমাদের সাথে রয়েছেন দুইজন অতিথি। আমরা অতিথিদের সাথে পরিচিত হয়ে আলোচনার সামনের দিকে এগিয়ে যাব। আমি অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। প্রথমে রিয়েল এস্টেট সেক্টরের একজন সেলস আইকন, আমাদের সকলের সুপরিচিত জনাব এস এম শফিউল্লাহ স্যার। শফিউল্লাহ স্যার এখন দীর্ঘদিন ধরেই আছেন সেলসের আইকন, যাকে রূপায়ণ বলে আমরা চিনি, সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। আমাদের স্যার একটু হাই বলেন আমাদের। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছেন আরো একজন স্বপ্নদ্রষ্টা, সফল উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব, সেলস এবং মার্কেটিং এর আরেকজন আইকন, জনাব ফাইজান খান। স্যার চেয়ারম্যান, একাধারে অনেকগুলো পজিশন হোল্ড করতেছেন স্যার। তো আমার কাছে যে ইনফরমেশন গুলো আছে, চেয়ারম্যান রাইস গ্রুপ, চেয়ারম্যান প্রোডিজি ইন্টারন্যাশনাল, ম্যানেজিং ডিরেক্টর প্রোডিজি ইন্টারন্যাশনাল লিমিটেড। তো স্যারকে পরিচয় করে দিলাম। স্যার যদি আমাদেরকে একটু হ্যালো করেন। জি, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে থাকবো। আমার নাম ডাক্তার তোফাইল হোসেন। আমার ক্যারিয়ার এখন আমি সাপ্লাই চেনে কাজ করি, একসময় মার্কেটিং এ ছিলাম, যদিও আমি রিয়েল এস্টেটের মার্কেটিং এ কখনো ছিলাম না। রিয়েল এস্টেট আমি সাপ্লাই চেনে কাজ করি। এখন আমি কাজ করতেছি কনকর্ড গ্রুপে। দর্শক মন্ডলী, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কমেন্টে প্রশ্ন রাখবেন, আমাদের সম্মানিত অতিথি জবাব দিবেন। স্যার আপনারা যদি একটু ফর্মালি পরিচয় দিতেন। প্রথমে শফিউল্লাহ স্যার। জি, আসসালামু আলাইকুম। আমি এই রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স অ্যাসোসিয়েশন তরফ থেকে আজকের যে লাইভে আমাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এই জন্য আমি সংগঠনের যারা নেতৃত্বে আছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এটা একটি প্রাণের সংগঠন, যারা রিয়েল এস্টেট জগতে আছেন তাদের সকলেরই এই অ্যাসোসিয়েশনের সাথে একটা পার্টনারশিপ আছে এবং সংশ্লিষ্টতাও আছে। এবং সাম্প্রতিক সময়ে যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগের ভিতরে এই একটা লাইভ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যে প্রোগ্রামের আওতায় আমরা এখানে এসে দুটা কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আমরা এই অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্বে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি পুনরায়। এবং এটা আমি মনে করি একটা ভালো প্ল্যাটফর্ম। আমি একটু নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডে আছি, ওখানকার সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস। আমি দীর্ঘদিন থেকে রূপায়ণে আছি এবং যেটা আমাদের এই মডারেটর ভাই বলেছেন যে অ্যাকচুয়ালি আমাকে রূপায়ণ হিসেবে সকলে চেনে, এবং বিষয়টাও তাই। আমি শফিউল্লাহ মানে রূপায়ণ, রূপায়ণ মানে শফিউল্লাহ, এরকম একটা সমার্থক বিষয় এখানে হয়ে আসছে, বিকজ আমি দীর্ঘদিন এই সেক্টরের সাথে যুক্ত আছি। এবং আমার রূপায়ণের আমার সাথে কাজ করে যারা এখানে রূপায়ণ এসেছিল, এখন তারা বাংলাদেশের রিয়েল এস্টেটের বড় বড় যে কোম্পানিগুলো আছে সবগুলোই তারা এখানে নেতৃত্বে আছেন। সুতরাং আমরা একত্রে আছি, উই আর ইন দ্য সেম বক্স। এবং রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স অ্যাসোসিয়েশন যেটা এখন অ্যাকচুয়ালি সৃষ্টি হয়েছে, সেটা অ্যাকচুয়ালি একটা স্বপ্নের সংগঠন। আমরা যেটা একটা সময় আমরা রিহাবে খুব নেতৃত্ব দিতাম, আমরা যারা এই প্রফেশনালস আছে রিয়েল এস্টেট সেক্টরে, সেই সময়টার কথা বলতেছি, অনেক আগে 2003 থেকে 6-7 পর্যন্ত আমরা খুব ভালো নেতৃত্বে ওখানে ছিলাম। সেই সময়ও আমাদের একটা চিন্তা ছিল যে এরকম একটা সংগঠন ওখানে দাঁড়াক, কিন্তু তখন সেটা আমরা পারি না। বাট এখন যারা নবনেতৃত্বে আসছে এবং নতুন ছেলেরা এখন অনেক ভালো প্রফেশনাল, তারা এই সেক্টরে বর্তমানে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে এবং তারা আমাদেরকে সকলকে সংগঠিত করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। সেখানে আমরা কথা বলার একটা সুযোগ পেয়েছি, এই জন্য ধন্যবাদ পুনরায় জানাচ্ছি। আমি রূপায়ণে আছি এবং রূপায়ণের একটা বর্তমানে রিয়েল এস্টেট সেক্টরে একটি স্বনামধন্য নাম।
আপনারা সকলেই জানেন, এবং এই সেক্টরে আমি সেলস এর এখন আছি, বাট প্রিভিয়াসলি আমি এইচআর এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হিসেবে আমি প্রথম আমার ক্যারিয়ার শুরু করেছি। এখন আমি সেলস ডিপার্টমেন্টে আছি, এবং সেলসটাই অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট সেক্টরের একটি প্রধান একটি অনুষঙ্গ, যার মাধ্যমে একটি সংগঠন, একটি প্রতিষ্ঠান, একটি কোম্পানি চলে থাকে, এবং চালিকা শক্তি হিসাবে এই সেলসকে ধরা হয়। আমি সেই সেক্টরে আছি, এবং আমরা আজকে ফাইজান ভাই আমাদের সাথে আছেন। উনিও একটা সময় রূপায়ণে ছিলেন, এখনো রূপায়ণের কোনো না কোনো ভাবে যুক্ত আছেন, এবং ফাইজান ভাই আরো অনেক ব্যাপকতা আছে। উনি মিডিয়া থেকে শুরু করে নানান সেক্টরে তার যোগ্যতার স্বাক্ষর উনি রেখেছেন। আমি এবং ফাইজান ভাই দুজনে মিলে আজকের এই লাইভ প্রোগ্রামে আছি, এবং দেশবাসীর উদ্দেশ্যে আমরা কথা বলবো, আমরা আইডিয়া শেয়ার করব, এবং এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়েও আমরা বিষয়ের কথা বলবো। আমরা আছি 1 ঘন্টা আপনাদের সাথে, আশা করি আপনারা সকলেই আমাদেরকে শুনবেন। সকলকে ধন্যবাদ। এবার ফাইজান স্যার প্লিজ। জি, আসসালামু আলাইকুম সবাইকে। ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ দিতে চাই, যে এটা ধন্যবাদ প্লাস এটা আমার জন্য একটা প্রিভিলেজ, যে আপনি যদি দেখেন বাংলাদেশের সব ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা অ্যাসোসিয়েট আছে, আমাদের রিয়েল এস্টেটে ছিল না। আপনারা যারা এটা ক্রিয়েট করেছেন এবং এটাকে আরো এক্সপান্ড করবেন, এটাকে আরো আই এম শিওর যে রিয়েল এস্টেটে যারা আছে সবাই এটাতে আরো সংযুক্ত হবে। এটা অনেক আগেই হওয়ার উচিত ছিল, বাট গুড থিংস ইজ নেভার লেট। তো এটাতে এই অ্যাসোসিয়েশনে অনেক কিছু আমরা অনেক কিছু শেয়ার করতে পারি, অনেক কিছু প্ল্যাটফর্ম তৈরি করা যাবে। তো এটা আমার জন্য একটা সত্যি আমাদের জন্য এটা খুবই একটা প্রিভিলেজ, এবং এটা আমি বলবো যে এটা যারা এটা ইনিশিয়েটিভটা নিয়েছে তারা সত্যি আমাদের জন্য এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, আমাদের আমরা যারা রিয়েল এস্টেট সেক্টরে আছি। নাম্বার 1। নাম্বার 2, আমি যদি আমার ব্যাপারটা যদি আমি ইন্ট্রোডাকশন দিই, ইয়েস আই এম মার্কেটিং এন্ড মার্কেটিং এ আমার অলওয়েজ পড়াশোনা, এবং মার্কেটিং এ আমি আছি, এন্ড সেলস দুইটাই আছে। মার্কেটিং এন্ড সেলস টু ডিফারেন্ট জিনিস, বা দুইটাকে কম্বাইন করে আমি আছি। First, my career started in automotive industry in Canada. আমি ক্রাইসলার কানাডাতে ছিলাম। দেন আমি বাংলাদেশে আসার পর দেন I was in Ranks এর আমি Mitsubishi and Rank Motors আমি দেখতাম। Then I changed my profession into real estate sector. So তখন থেকে আমি আছি, it's all more than a decade now in real estate sector. আমি সেলস এন্ড মার্কেটিংটাই আমি বরাবর দেখে থাকি। আমি বেশ কয়েকটা প্রতিষ্ঠানে ছিলাম, এবং অ্যাজ শাফিউল ভাই বললো যেটা, যে আমি রূপায়ণে ছিলাম, রূপায়ণে এখনো আছি, অলওয়েজ থাকবো। এবং এর শুধু রূপায়ণ না, আমি প্রত্যেকটা কোম্পানির সাথেই আমি আছি, ভার্বালি হোক বা আমরা অফিসিয়ালি হোক, বা যখনই যার কোনো প্রয়োজন, এরকম অনেক ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান যারা আছে তারা আমাকে সবসময় আমার খবর নেয় এবং আমার কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করে। আমিও তাদের আমার যতটুকু সম্ভব আমি তাদের দেই, এবং সেলস টিম বলেন, মার্কেটিং টিম বলেন, সবার সাথে আমার একটা ভালো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। সো দিস ইজ হোয়াট অ্যাবাউট মি। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনায় চলে যাই। আলোচনার প্রথমেই আমরা করোনা ভাইরাস প্রসঙ্গ নিয়ে কথা বলবো। কোভিড-19 এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি এমন কোন সেক্টর বা ব্যক্তি নাই। তো আমরা জানি সেলস, রেভিনিউ, ক্যাশ ফ্লো ইজ দ্য ব্লাড অফ এনি অর্গানাইজেশন। তো প্রথমে আমি ফাইজান স্যারকে কাছে জানতে চাইবো যে বর্তমান প্রেক্ষাপটে হোম অফিস, মার্কেটিং, সেলস এবং কাস্টমার সার্ভিস, যেটা এখন এই মার্কেটিং, সেলস এবং কাস্টমার সার্ভিস কিন্তু আমাদের ব্লাডের সাথে জড়িত, আমাদের ক্যাশ ফ্লোর সাথে জড়িত, সেটার সাথে করোনার জন্য আমাদের সাথে অ্যাড হয়েছে হোম অফিস। এটা নিয়ে আসলে বিজনেসে কি নতুন ধারণা অ্যাড করা প্রয়োজন? প্রথমত আমি বলবো যে কোভিড-19 এই প্যান্ডেমিক যে জিনিসটা আসছে, আমাদের করোনা ভাইরাস কোভিড-19, এটা আসলে আমরা যারাই আছি, আমরা কোনোদিন এই ডিজিজ কোনোদিন বা এই ভাইরাস কোনোদিন দেখি নাই। এবং এখন যেই সিচুয়েশন পুরো পৃথিবীতে আমরা একটা ফ্রিজ হয়ে আছি ইকোনমিক্যালি, এটাও আমরা কোনোদিন দেখি নাই। সো আপনি যেই সেক্টর, শুধু রিয়েল এস্টেট সেক্টর না, আপনি এভিয়েশন বলেন, আপনার রিয়েল এস্টেট সেক্টর বলেন, ইলেকট্রনিক সেক্টর বলেন, এনিওয়ান, গার্মেন্টস বলেন, প্রত্যেকটা সেক্টর ইজ now frozen.
সো আমি excuse me. সো সেই জন্যই আমি বলবো যে আমাদের এই সেক্টরের মধ্যে এই প্যান্ডামিকের মধ্যে আমরা এখন হোম অফিস করছি অনেকেই। দিস ইজ সামথিং ভেরি নিউ, এবং এটাকে আমরা কিভাবে করব, কিভাবে করা উচিত। এবং আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আপনার সাথে তোফাল সাহেব আমি একটু অ্যাড করতে চাচ্ছি। আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরে স্পেশালি অনেক সেলস পার্সন, সেলস কনসালটেন্ট যারা আছে অনেকেই জবলেস হয়ে যাচ্ছে। আমার কাছে প্রচুর ধরনের মেসেজ আসছে, নাম্বারস অফ কলস রিসিভিং এভরি ডে, যে স্যার আমার জব চলে গেছে, আমি কি করব এখন, কোথায় জব দিব। বাট একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হলো যে আমরা আসলে আপনি যে জব চলে যাবে এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের দোষ দিয়ে লাভ নাই। একটা প্রতিষ্ঠান আপনার যে সিচুয়েশন, ঠিক একটা প্রতিষ্ঠানের কিন্তু সেই ধরনের একটা সিচুয়েশনে কিন্তু এই প্যান্ডেমিকে ফেস করছে। তো আমরা এখানে কারো দোষ আমরা দিতে পারবো না। হ্যাঁ, কিছু প্রতিষ্ঠান আছে যারা এখনো রিস্ক নিয়ে তারা তাদের স্টাফকে স্যালারি দিয়ে রাখছে, বাট আমরা এখনো জানি না এই প্যান্ডেমিকটা কতদিন প্রলং করবে, কেউ বলতে পারবে না। সো হোম অফিসের কথা আপনি যেটা বললেন, এটাকে এলাবোরেটেড করতে গেলে বড় একটা ব্যাপার। বাট হোম অফিস মিনস হোম অফিস কিন্তু বলতে আমরা অনেকে বুঝাই যে আমরা বাসায় কম্পিউটার নিয়ে বসে গেলাম, আমরা হোম অফিস করলাম। হোম অফিস হ্যাজ টু বি ভেরি প্রফেশনালি, মেন্টালি আপনার নিতে হবে। আপনি যদি লকডাউনে থাকেন, আপনার তো কোনো অ্যাক্টিভিটিস নাই, সো আপনার ঘরের থেকে কাজ করতে হবে। তো ঘরের থেকে কাজ করে আপনি ঘুমের থেকে উঠে আপনি বেডের উপরে একটা ল্যাপটপ খুলে আপনি ইমেল দিচ্ছেন, আপনার অফিসের কাজ করছেন? নো, ইউ ডোন্ট ডু দ্যাট। You go to separate office, you go change your address, you be a professional. It doesn't matter you're home or you're outside, because the moment আপনি যখন অর্গানাইজ করে নিবেন, আপনি একটা রুমে যখন নিজেকে লকডাউন করে আপনি অফিসের কাজ করবেন, আপনি ফিজিক্যালি মেন্টালি আপনি সবকিছু যখন রেডি থাকবেন, it means you are on for your work. So homework, number one. Number two, about the revenue আপনি যেটা বললেন, দেখেন আমি মনে করি বাংলাদেশে এখন এই মুহূর্তে যদি আপনি এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাংলাদেশে অনেকে আছে, আমরা কিন্তু লকডাউনের মধ্যে হয় আমরা টিভি দেখছি, আমরা মুভি দেখছি, বা হোয়াটসঅ্যাপে ফ্রেন্ডের সাথে কথা বলছি, চ্যাট করছি। So we are wasting time. This is the perfect time to utilize the time. This is the perfect time to utilize yourself. Actually, মনে করেন আমি একটা ছেলে যার জব চলে গেছে গতকাল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, what he should do, and he has been working as a salesman for last 10 years, or sales manager as a 10 years, so he has an experience, so what he has to do, তার নিজেকে চিন্তা করতে হবে, আমার এখন সময় যে আমি 2 মাস 3 মাস আমি যদি লকডাউনে থাকি, বাসায় বসে আমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারবো। সো ইমপ্রুভ করতে হলে কিন্তু আপনার বেশ কিছু জিনিস আপনার করতে হবে, সাচ অ্যাজ আপনার কিছু জিনিস শিখতে হবে, বিকজ আপনার যখন প্যান্ডেমিক শেষ হয়ে যাবে, আপনি কিন্তু যখন মার্কেট ভালো হয়ে আসবে, আপনি যখন আবার আসবেন তখন কিন্তু বাউন্স ব্যাক করে নতুন হয়ে আসবেন। সো লট অফ থিং, ইউটিউব থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন আপনার স্কিলের জন্য, আপনি অনলাইন ক্লাস করতে পারেন, ইউ ক্যান রিড দ্য বুকস। সো দিস আর দ্য থিং। আর রেভিনিউর কথা আপনি যদি বলেন, দেখেন একটা সেলসম্যান বা শুধু রিয়েল এস্টেট না, প্রত্যেকটা একটা চেয়ারম্যান, যেই কোনো সেক্টরে একটা চেয়ারম্যান থেকে শুরু করে একটা লিফটম্যান পর্যন্ত কিন্তু দ্যাট পারসন ইজ এ সেলসম্যান টু মি। একটা কোম্পানির চেয়ারম্যানও যদি বলেন, হি ইজ অলসো সেলসম্যান, বিকজ হি ইজ সেলিং হিজ প্রোডাক্ট। সো আপনি যদি সেলসম্যান হন, ট্রুলি আপনি যদি মার্কেটিং জানেন আর সেলস যদি জানেন, ইউ ক্যান ডু ইট ফ্রম হোম, ইউ ক্যান সেল ইউর প্রোডাক্ট। ইয়েস, আমাকে অনেকে বলবে হয়তো এটা বলাটা ইজি, করাটা ইজি না। সো বলাটা যদি ইজি হয়, আপনি যদি ইন পার্সন যে সেল করেন, তাহলে ওইটারও একটা টেকনিক আপনি জেনে নেন ঘরে বসে কিভাবে সেল করা যায়। সো দিস আর লট অফ অপশনস আর দেয়ার। কারণ এখন আমরা যে সিচুয়েশনে এসে পড়েছি, এই সিচুয়েশন থেকে তো আমাদের তো বাঁচতে হবে। উই নিড টু সার্ভাইভ, উই নিড টু ফাইট ব্যাক উইথ করোনা ভাইরাস। আপনি একটা দেশে, আপনি একটা প্রধানমন্ত্রীকে আপনি দোষ দিলে হবে না যে কি করছে। নোবডি ক্যান ডু এনিথিং। দিস ইজ সামথিং ইনভিজিবল, একটা শত্রু আমাদের সামনে চলে আসছে। সো উই গট টু ফাইট ব্যাক। আমরা যত মেন্টালি ইমোশনালি আমরা যত স্ট্রং হব,
তত আমরা এটাকে ওভারকাম করে আসতে পারবো। সো দিস আর অনেক কিছু আছে যেগুলো আমাদের করা উচিত। স্যার আমি এখন এই পর্যায়ে যেন শফিউল্লাহ স্যার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন করব, সেটা হলো করোনা ভাইরাসের কারণে আমরা আসলে খুব উৎকণ্ঠার মধ্যে থাকি। সেই উৎকণ্ঠার মধ্যে একজন কাস্টমারকে যখন আমি তাকে পেমেন্টের জন্য তাগাদা দিব, তার নতুন কিস্তির জন্য তাগাদা দিব, বা নতুন সেলস আমি ওখানে ক্লোজ মানে অফার করব, আমরা আসলে কলটা কিভাবে করলে আমার মানে পারপাসটাও সার্ভ হলো, বা উনি এরকম কথা বলতে যাতে না পারে যে এই করোনার মধ্যে তুমি আমার কাছে সেল করতে আসছো, আমাদের মানে ওয়ে অফ অ্যাপ্রোচিংটা কি হবে যদি আমাদের একটু বলতেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি সেলস এর বিষয়টা তো ইটস সেলস ইজ অ্যান আর্ট, এবং আর্টটা হলো গিয়া যার যার মতো সে এটা সাজিয়ে ফেলে। এটার কিন্তু কোনো গ্রামার কিন্তু স্পেসিফিক ওইভাবে বলা যাবে না যে এই প্রসেস ফলো করলে এই কাজটা হবে, সেটা কিন্তু বলা যাবে না। ইট ডিপেন্ডস আপন দ্য ইন্ডিভিজুয়াল কনসার্নড হু উইল ডিল উইথ দ্য পার্টিকুলার কাস্টমার। এখন প্রশ্ন হচ্ছে গিয়া উই ওয়ার্ক লাইক অ্যান অ্যাস্ট্রোলজার। আমি যখন আপনার সামনে সাপোজ ইউ আর মাই কাস্টমার, আই হ্যাভ গন টু ইউ টু মেক এ সেল ক্লোজড, ইন দ্যাট কেস আই উইল হ্যাভ টু রিড ইউর ফেসেস। এখন আপনাকে দেখে কিন্তু আমাকে বুঝে ফেলতে হবে যে আমার এখন করণীয়টা কি। আপনি কিন্তু বলে দিচ্ছেন আমাকে, অর্থাৎ ইউর ফেসিয়াল এক্সপ্রেশন, ইউর বডি ল্যাঙ্গুয়েজ উইল টেল মি হাউ টু অ্যাক্ট, এবং এইটাই কিন্তু আসলে কারিশমা এখানে। আমি অ্যাজ আ সেলস পারসন আমার কিন্তু এখানে বুঝে নেওয়ার বিষয় যে আমার এখন ভূমিকাটা কি হবে। এখন এভাবে কিন্তু আমরা দিস ইজ এ প্যান্ডামিক সিচুয়েশন, যখন মানুষ একে অপরের সাথে দেখা করতে দ্বিধান্বিত, একদম দেখা করতেই চায় না, এবং দেখা যদি একান্ত হয়েই যায় তাহলে ডিস্টেন্স মেনটেন করার প্রশ্নটা আসে। তারপরে আমি ওয়েদার ওয়েল ইকুইপড কিনা, আমার এই স্বাস্থ্য বিধি মেনে আমি আসলাম কিনা ইত্যাদি, যে কারণে আসলে সকলেরই কিন্তু এখন একটা প্রাণ ভয়ে কাজ করতেছে, যে কারণে তারা কিন্তু এই যেটা বলেছেন যে দিস ইজ এ ভেরি টাফ টাইম, যখন একটা সেলস করা বা একজন ক্লায়েন্টকে ইমপ্রেস করা বা তার কাছ থেকে সেলস ক্লোজ করে টাকা বের করে নিয়ে আসা, এটা একটা হেভি চ্যালেঞ্জিং একটা সময় যাচ্ছে। তারপরে কিন্তু আমরা পারতেছি, কিভাবে পারতেছি সেটাই হলো গিয়ে এখানে মূল আলোচ্য বিষয়। এখন যেমন দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে আমি সেলস করা একটা পার্ট, আর দুই নাম্বার সেলস করার পরে যে ক্রেডিট রিয়ালাইজেশন যে পার্টটা আসছে সেটা আর একটা পার্ট। দুইটাই কিন্তু টাকা রিলেটেড। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কিন্তু মানুষের পকেট থেকে টাকা করে নিয়ে আসা। এই আপনার প্রয়োজনে আপনি টাকাটা আমাকে দিবেন, কিন্তু সেই টাকাটাও কিন্তু আপনি সহজে দিতে চাইবেন না। ওইটা আনার জন্য কিন্তু আপনাকে আমার ইমপ্রেস সন্তুষ্ট করেই কিন্তু আমার টাকা আনতে হবে আপনার কাছ থেকে। এখন এইটার কিন্তু পার্টিকুলার কোনো স্পেসিফিক গ্রামার বলা যাবে না, বলতে হবে যে হ্যাঁ সিচুয়েশন অনুযায়ী, যেমন ইট ডিপেন্ডস আপন দ্য রিলেশন। এখন যেটা বর্তমানে আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে গিয়া জেনারেল সেলস এর যে আমরা যে নর্ম, যে আমাদের কাছে ফোন কল আসবে, আমরা সেই ফোন কল অ্যাটেন্ড করে তার কাছে যাবো, বিক্রি করবো, দেখাবো ইত্যাদি, ইট ইজ ইম্পসিবল অ্যাট দিস প্রেজেন্ট টাইম। আমরা যেটা করি, হোয়াট উই ডু, যেটা আমাদেরকে শেখানো হয় বা আমরাও শিখাই, সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল রিলেশনশিপ যার যত স্ট্রং থাকবে মানুষের সাথে, সেই রিলেশনশিপের আওতায় গিয়ে ওখান থেকেই কিন্তু আপনার সুনির্দিষ্ট কাউকে যদি ওইভাবে আপনি পিক করতে পারেন যারা আপনার প্রতি আস্থাশীল এবং আপনাকে ভালোবাসে, আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসে, তাদের কাছ থেকে কিন্তু আপনি এখন এই মুহূর্তে এই ফিডব্যাকটা আশা করতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে দোজ হু আর ইউর এক্সিস্টিং কাস্টমার্স। আপনার এক্সিস্টিং ক্লায়েন্ট বেস যারা আছে তারা কিন্তু অলরেডি আপনার ফ্যামিলি মেম্বার এবং দে আর ইউর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাদের ভিতরে আপনি কিন্তু সকলে আবার পাবেন না, তাদের ভিতরে আপনাকে কিন্তু ক্যাটার করতে হবে দোজ হু আর ইনভেস্টরস, দোজ হু আর উইলিং টু বাই অ্যাপার্টমেন্ট ফ্রম ইউ, এবং যারা আপনাকে এই মুহূর্তে আপনি অ্যাপ্রোচ করলে আপনাকে সাপোর্টটা দিতে চাইবে, সবসময় দিয়ে আসছে, তারা কিন্তু আপনি কনফিডেন্ট যে ওই জায়গাটায় গেলে আপনাকে কিন্তু কিছুটা আপনি আশ্বস্ত হবেন যে হ্যাঁ আমি পারবো, সেখানে কিন্তু আপনি অ্যাপ্রোচটা করবেন, এবং ওই অ্যাপ্রোচটা করলে এখান থেকেও কিন্তু আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি। এবং এই ফিডব্যাক গুলোই কিন্তু এই দুইটা ওয়ে আমি দেখলাম যে পার্সোনাল সোর্সেস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সিস্টিং কাস্টমার, এটা শুধু নট অনলি আমি তো রূপায়ণে আছি, আমাদের যে এক্সিস্টিং কাস্টমার যারা আছেন তারা কিন্তু খুবই আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, এবং এলসওয়্যার ইন বাংলাদেশ যারা অন্যান্য রিয়েল এস্টেট কোম্পানিও যারা আছে তারাও আশা করি আমার সাথে একমত হবেন যে আমার যে এক্সিস্টিং কাস্টমার বেস যারা আছে তারাই কিন্তু আমার বর্তমানে একটা ভালো ক্লায়েন্ট গ্রুপ, যারা আমাকে এই মুহূর্তে সার্ভাইভ করতে আমাকে সহযোগিতা করতে পারে। তো আর আমার প্রোডাক্ট, আমার ম্যানেজমেন্ট, আমার সবকিছু, আমার কোয়ালিটি, এটা তো আমাকে দিতেই হবে, এবং সেটা দিয়ে ইমপ্রেস করার কিছু না, তারা অলরেডি জানে এই বিষয়গুলো। সুতরাং এখানে কিন্তু একটা ইজি অ্যাক্সেস আমি পেয়ে যাচ্ছি। এর বাইরে যারা অন্য যাদেরকে আমরা টার্গেট কাস্টমার মনে করি, এখানে একটা সুযোগ কি জানেন, যে এই মুহূর্তে কাস্টমাররা, জেনারেল কাস্টমাররা মনে করতেছে যে দিস ইজ এ প্যান্ডামিক সিচুয়েশন, রিয়েল এস্টেট কোম্পানি ডু হ্যাভ দি রিকোয়ারমেন্ট অফ মানি। তারা হয়তো মনে করতেছে যে এখন যদি আমি কিনি তাইলে হয়তো আমি কিছুটা
রেটের ক্ষেত্রেও সাশ্রয় পেতে পারি বা সুযোগ সুবিধা আমি একটু বেশি আদায় করে নিতে পারবো, যেহেতু প্রয়োজনটা আমার, সুতরাং অর্থাৎ কোম্পানির প্রয়োজনে আমি বিক্রি করতে যাচ্ছি। এই অর্থে সাধারণ কাস্টমাররাও কিন্তু এগিয়ে আসতেছে এই উদ্দেশ্যে যে তারা একটু রেটের কিছুটা বেনিফিট নিতে চায় বা অন্য অন্য বেনিফিটও তারা যেন পায়, ওই উদ্দেশ্যটা নিয়েও তারা আসে এবং সেখানেও কিন্তু তারা সামহাও কিছু অ্যাচিভ করে। আমরাও কিছুটা লেনিয়েন্ট ভিউ এখানে দিয়ে থাকি। এভাবেই কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি আমাদের সেলস এর কাজগুলোকে। ওকে স্যার, তার মানে আমি যেটা বুঝলাম আমরা সেটা স্যারের কাছ থেকে যে পার্সোনাল রিলেশনশিপের গুরুত্বটা অপরিসীম। এখন আমরা ফোন করে আসলে পারিবারিক খোঁজ খবরে নিব, এর মধ্যে যদি সে সেলস ওপেন করে তাহলে আমরা সেলস এর সাথে আমি আপনার সাথে একটু তোফাল সাহেব, আমি শফিউল্লাহ, আমি একটু কয়েকটা জিনিস একটু ডিফার করব। সেটা শফিউল্লাহ ভাই তো আমরা একসাথে উই হ্যাড ওয়ার্ক ফর সো মেনি ইয়ার্স এবং সাথে এক্সপেরিয়েন্স একটা মানুষ। বাট আমি এই প্যান্ডেমিকে অ্যানালাইসিস করে দেখলাম, শফিউল ভাই, আমি আপনি উইথ অল দ্য রেসপেক্ট, আমরা সেলস দিকে আমরা এটাকে মানে আমার আইডিয়া আপনার আইডিয়া যদি আমরা যদি এটাকে এটা যদি জিগলিং করে, হ্যাঁ না এক্সপেরিয়েন্স না, ইট ইজ মাই অ্যানালাইসিস। আমি বিকজ আমার কোম্পানি চালা, বিকজ আমি অলসো সেলসম্যান। সো আমার একটা জিনিস সেলস করলে যে আমি ওইটা থেকে তো আমার একটা ইনসেন্টিভ আসবে। আমি এই মুহূর্তে যদি আমি কাউকে ফোন করি যে কোনো প্রোডাক্ট নিয়ে, আমি যদি আপনাদের কাউকে ফোন দিয়ে যদি বলি যে আমি একটা এই জিনিস আমি বিক্রি করবো, আপনাকে একটা অ্যান্সার দিবে সবাই, ইনক্লুডিং মাই সেলফ, পরিস্থিতি ঠিক হোক তারপর কিনবো। সো আমার লিটারালি ইমিডিয়েটলি সেই সেলস পার্সনের একটা রাইট দ্য ওয়ে অ্যান্সার দেওয়া উচিত। স্যার, সেটা কি আপনি জানেন কবে ঠিক হবে পরিস্থিতি? আমরা কি জানি? নোবডি নোজ। সো আপনি যদি দেখেন বড় বড় কোম্পানি যারা আছে, হিউজ মাল্টিন্যাশনাল কোম্পানি, বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে, আমি বাংলাদেশের বাইরের কথাই বলছি, এখন কিন্তু সবাই চেঞ্জ হয়ে গেছে। সেলস মেথড চেঞ্জ টোটালি বিকজ অফ দ্য প্যান্ডেমিক। দের ইজ নো, কারণ বলতে পারবেন না, কেউ আপনাকে অ্যালাউ করবে না, আপনি বিকজ অফ দ্য করোনা ভাইরাস, আপনার ডিস্টেন্স, রাইট? সো এইখান থেকে কিছু ট্রিকি জিনিস বের করতে হবে। আপনাকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, শফিউল্লাহ ভাই, ইউ মাইট লাইক ইট। আমি নামটা মেনশন করবো না, বেশ কিছুদিন আগে আমার এক জুনিয়র কলিগ ছিল, সে হয়তো আমার সাথে কোথাও কাজ করছে, কোথাও আমি ঠিক খেয়াল নাই, বাট সে আমাকে কল দিয়ে আমাকে বললো, স্যার, আই এম জবলেস, ইটস বিন 2 months, I don't have any job, I'm really struggling, I'm going through a tough time. তো আমি বললাম, এখন কি করবা তুমি তাহলে? বলে, স্যার, আমাকে একটা আইডিয়া দেন, আমি কি করতে পারি, কোথাও তো জব পাবো না, কেউ তো জব এখন নিবে না। তখন সে বললো যে, স্যার, আমি তো এখন কিছু আম, লিচু এগুলি বিক্রি করব, আপনার তো অনেক কর্পোরেট ক্লায়েন্টস আছে, সো আমি কোথায় এই জায়গায় আমি বিক্রি, কারণ আমি যদি এখন আড়তে বিক্রি করি, আমি যদি এখন কারণ বাজারে যে বিক্রি করি, আমাকে ওই প্রফিটটা দিবে না। তো আমি এখন কোন টার্গেট গ্রুপে যে আমি বিক্রি করতে পারি? সো ইট ওয়াজ এ গুড কোয়েশ্চেন। তো আমার জন্য এটা খুব ভালো লেগেছিল এই কোয়েশ্চেনটা। তো তখন আমি জিজ্ঞেস করলাম, কারণ সে আমার সাথে ফেসবুকে আছে, সোশ্যাল মিডিয়াতে, যে যখনই তার গ্রামের বাড়িতে যায় বা কোথাও যায়, সে যখনই কোনো কিছু পোস্ট করে, আমি খেয়াল করেছি তার মিনিমাম 300 to 400 লাইকস থাকে এবং 100 to 200 মতো তার কমেন্টস থাকে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে, তার নামটা মেনশন করলাম না, তো সে আমার সাথে ফেসবুক, আই এম শিওর হি ইজ ওয়াচিং মি, যে তাকে আমি জিজ্ঞেস করলাম যে, তোমার তো বড় একটা অডিয়েন্স আছে অলরেডি সেল করার। বললো, কোথায় স্যার? ইউ হ্যাভ এ অডিয়েন্স ইন ইউর ফেসবুক। বলছে, স্যার, আমি ফেসবুকে আমি একটা ডেপুটি ম্যানেজার ছিলাম, আমি এখন এটা। You do it, you need the money, and you're not stealing money, you're selling the product, so you sell your product. And within a couple of hours সে এটা পোস্ট করেছে এবং তার কমেন্টস আমি চেক করলাম, নিজেই আমি গিয়ে তার ফেসবুক দেখলাম সে করেছে যখন, huge people are buying, ordering the fruits. That's the example. Why I'm saying that, দেখেন, এখন কিন্তু আপনার আর শফিউল ভাই, এখন কিন্তু আমরা ওই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো না কোনো কিছু। There is a two thing you can do it. Yes sir, আসলে very important, two important issue you can sell it. আমি এটা যারা আছে রিয়েল এস্টেট তাদেরকেও আমি বলবো, প্রত্যেকটা কোম্পানিকে আমি বলবো, নাম্বার 1, go online digital marketing, change your content website, change your YouTube, change your Instagram, change your Facebook content, change it, because now communicate with a clear outcome. What is the meaning of clear outcome? আমি এখন আমার communicate clear
আউটকামটা মানে হলো আমি আপনাকে 500 টাকার আমি একটা জিনিস বিক্রি করব, সেই 500 টাকার জিনিস আমি কিনে আমি আসলে কি বেনিফিট পাবো, এটা আমার কতটুকু প্রফিট দিবে, এইটা আমার বিজনেসে কতটুকু কাজে লাগবে, এটা রেভিনিউ কত হবে 2 বছর পর, এটা আমার ফ্যামিলিতে আদৌ কাজে লাগবে কিনা, দিস অল হ্যাভ টু ক্লিয়ার করে দিতে হবে আপনাকে অন ডিজিটাল মার্কেটিং। Number two, when you make a phone call, your tonality has to be changed. আপনার ভয়েস চেঞ্জ হতে হবে, আপনার অ্যাপ্রোচ চেঞ্জ হতে হবে। আপনি ফোন করে বলতে পারেন না। একটা জিনিস মনে রাখবেন, একটা ক্লায়েন্ট আপনি যখন ক্লিয়ার আউটকাম দিবেন তখন আপনাকে ক্লায়েন্ট আপনাকে ফোন দিবে। সো ক্লায়েন্ট যখন আপনাকে ফোন দিবে তখন হবেন আপনি এক্সপার্ট, আর আপনি যদি ক্লায়েন্টকে ফোন দিতে যান আপনি হলেন সেলসম্যান। সো দের ইজ আ টু ডিফারেন্ট ইস্যু। So now you have to change the whole content. Shafil bhai, আপনি আমার সাথে এগ্রি কি না? Definitely আপনি এগ্রি হবেন, because আমি ঠিক আছে, you are very right, because এখন ডিজিটাল ফরম্যাটে যেতে হবে, এটা ঠিকই আছে। আপনার বর্তমান যেতে হবে যেটা এই জন্য বলেছেন যে এই ডিজিটাল ফরম্যাটে যে আমরা অলরেডি উই আর ইন প্র্যাকটিস, আমরা অলরেডি প্র্যাকটিসে আছি অলরেডি। আপনি দেখবেন যে একটা জিনিস, এখানে সংবাদপত্র লেখা কিন্তু মানুষের অলরেডি বন্ধ করে দিয়েছে। এখন কিন্তু পেপারে কিন্তু বিজ্ঞাপন নেই, বিজ্ঞাপনগুলো কিন্তু সবকিছু চলে আসছে ওই ডিজিটাল ফরম্যাটে, যে কারণে উই আর অলরেডি ইন প্র্যাকটিস অ্যাবাউট দিস ডিজিটাল মার্কেটিং, এবং ওই ফরম্যাটের ভিতরে অনলাইনে থাকে। 90% লোক এখন অনলাইনে থাকে। এক্স্যাক্টলি, এখন সব অনলাইন ভিত্তিতে আমরা কাজ করতেছি। বাট যেটা আপনি বলেছেন যে আমি একটু ফাইজান ভাইয়ের সাথে অ্যাড করি যে হ্যাঁ, আমরা যদি কলটা পাই তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো হয়। আমরা যেটা স্যার বুঝলাম যে দেয়ার ইজ অপরচুনিটি, customers are observing everything, so that customer is waiting to pay us. পরিস্থিতি চেঞ্জ হলে নিশ্চয় ইয়ে হবে, এবং এই পরিস্থিতির মধ্যেই আমাদের ব্যবসা করতে হবে। ফাইজান স্যার যেটা বলেছেন, আমার একটা গানের কথা মনে পড়ে গেল যে দেয়ার ইজ অ্যান হিরো। এখন বিভিন্ন পদ্ধতি মানে যার যার মতো করে। ফাইজান স্যার যেটা বললেন তার ফেসবুক বন্ধু বা তার জুনিয়র কলিগের কথা শুনে আমার কাছে একটা গানের কথা মনে পড়ে গেল যে there is a hero if you look into yourself you see, এরকম একটা গান আছে না, there is a hero। তো প্রত্যেকটা জায়গায় যে অপরচুনিটি আছে সেটা নিয়ে আমাদের সেইটা আমাদেরকে কাজে লাগাইতে হবে। তো প্রত্যেকটা ক্রাইসিস মোমেন্টে কিন্তু একটা অপরচুনিটি থাকে, একটা অপরচুনিটি আসে। আমরা নেক্সট টপিকে যাব। বিশ্বের ক্রমবর্ধমান সিটিগুলোর মধ্যে ঢাকা সিটি অন্যতম। 2030 সাল নাগাদ ঢাকা হবে বিশ্বের 6ষ্ঠতম জনবহুল নগরী। তখন লোক সংখ্যা হবে 2,70,00,000। বছরে বর্তমানে চাহিদা 1,20,000 ফ্ল্যাট, 450টা আবাসিক ব্যবসায়ীরা আবাসন শিল্পের সাথে আমাদের সাথে যুক্ত আছে। আমাদের এই আবাসন শিল্পের বাজার হলো 58,000 কোটি টাকা, এই যেটা বার্ষিক প্রবৃদ্ধি আমাদের 15 থেকে 17%। এই ব্যবসাটা এখন করোনার ভাইরাসের মধ্যে হুমকিতে পড়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই 72,750 কোটি টাকা পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেছেন। আমাদের টিকে থাকতে এই পুনরুদ্ধার প্যাকেজ থেকে আমরা কি কিছু পাচ্ছি কিনা সেটা আমার একটু জানার আছে। আর এই আমরা কি শুধু পুনরুদ্ধার প্যাকেজের দিকেই তাকিয়ে থাকবো, না আমাদের নতুন স্ট্র্যাটেজি নিতে হবে? প্রথমে শফিউল্লাহ স্যার প্লিজ, আমরা কি পুনরুদ্ধার প্যাকেজের দিকে তাকিয়ে থাকবো, না আমাদের নতুন কোনো কিছু করতে হবে? আর পুনরুদ্ধার প্যাকেজ থেকে আমরা কিছু পেতে হলে আমাদের কি পদক্ষেপ নেওয়া হবে? শফিউল্লাহ স্যার প্লিজ। ওকে জি, থ্যাংক ইউ সো মাচ। ইটস এ ভেরি নাইস কোশ্চেন এবং টাইমলি কোশ্চেন। যে মোস্ট ইম্পর্টেন্ট থিংস যে এই গভর্নমেন্ট যে প্রণোদনা আমাদের জন্য ঘোষণা করেছে সেটা ডেফিনেটলি টাইমলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্রণোদনাটা টাইমলি দিয়েছেন, এবং সেটা একটা স্টিমুলাস প্যাকেজ বলা হয় এটাকে। সেটা ডেফিনেটলি ভালো, বাট প্রশ্ন হচ্ছে গিয়া আমাদের সাস্টেইন করার জন্য এই প্রণোদনাটাই কি আমরা উপলক্ষ হিসেবে নেব কি নেব না, আমাদের করণীয়টা কি? বেসিক্যালি আমরা যারা রিয়েল এস্টেট সেক্টরে আছি আমরা জানি যে আমাদের প্রত্যেকটা কোম্পানি কিন্তু আর্থিকভাবে সামহাউ নিজেদের উপরে নিজেরা নির্ভর করে, এবং এই প্রণোদনাটা আমি আরেকটু খুলাসা করে বলি, এটা কিন্তু কোনো গ্রান্ট নয়, ইটস এ লোন। সুতরাং লোন যেহেতু আপনাকে হয়তো একটা 2 বছরের জন্য লোন দিবে, সেই 2 বছর পরে কিন্তু আপনাকে এই টাকা ফেরত দিতে হবে। সো ইউ আর টেকিং লোন ফ্রম দি ব্যাংকস। এইটা হলো একটা বিশেষ প্রণোদনা যে এই সময় আপনি হয়তো লোন পেতেন না, বাট এখন এই প্রণোদনার প্রেক্ষিতে লোন পাচ্ছেন। বাট কোম্পানিগুলো যারা রিয়েল এস্টেট কোম্পানি আছে, আমি আমাদের রূপায়ণের কথা বলতে পারি, আমরা আমাদের রিসোর্সেস বা আমাদের যে স্ট্রেংথ যেটা আছে
সেইটা দিয়েই কিন্তু আমরা আমাদের নিজেদেরকে আমরা রান করতে বা আমরা নিজেদেরকে পরিচালনা করতে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। এবং অন্য অন্য রিয়েল এস্টেট কোম্পানি যারা আছে আমি মনে করি যে সকলেই কিন্তু নিজস্ব স্ট্রেংথের উপরে ভর করেই তারা তাদের ব্যবসা পরিচালনা করতে চাচ্ছে বা উদ্যোগীও তাই। কারণ হচ্ছে গিয়ে ওই শুধু লোনের উপরে ডিপেন্ড করে কোম্পানি চালাবে, ইট ইজ নট অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট। সুতরাং প্রত্যেকটা কোম্পানি কিন্তু নিজস্ব আর্থিক যে সমৃদ্ধি আছে, আর্থিক যে সক্ষমতা আছে, ওইটা নিয়েই তারা এখানে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক বা করতেও আছে। পাশাপাশি গভর্নমেন্ট যে প্রণোদনাটা দিয়েছে সেই প্রণোদনা তাদেরকে একটু হলেও এই সাময়িক সময়ের জন্য হেল্প, ডেফিনেটলি হেল্প। আপনি যেটা বলেছেন যে ৭২,৭৫০ কোটি টাকা যে প্রণোদনা দিয়েছে তার ভিতরে ৩০,০০০ কোটি টাকা প্রণোদনাটা বরাদ্দ আছে ইন্ডাস্ট্রির জন্য, হেভি ইন্ডাস্ট্রির জন্য। তো রিয়েল এস্টেট সেক্টর কিন্তু ওই ইন্ডাস্ট্রির আওতায় পড়ে গেছে। সেই কারণে রিয়েল এস্টেট সেক্টরকে বলা হয়েছে যে ইফ এনি কোম্পানি ওয়ান্টস টু টেক দি অ্যাডভান্টেজ অফ দিস লোন ফ্যাসিলিটিস ফ্রম দি গভর্নমেন্ট, দে ক্যান মেক অ্যাপ্রোচ টু দেয়ার রেসপেক্টিভ ব্যাংক, এবং ব্যাংক থেকে যোগাযোগ করে তারা কিন্তু ওই প্রণোদনার টাকাটা তারা নিতে পারে। অলরেডি রিহাবের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আহ্বান আছে এবং যার যার কোম্পানি তার মতো করে তার ব্যাংকে এই অ্যাপ্রোচ গুলো করতেছে। এইটার পাশাপাশি আমি একটু বলতেও চাই যে এই প্রণোদনা শুধু এই হেভি ইন্ডাস্ট্রির কাছে তা নয়, স্মল অ্যান্ড মিডিয়াম রেঞ্জ এসএমই যেটাকে বলে, এসএমই এবং কটেজ ইন্ডাস্ট্রির জন্য আছে 20,000 কোটি টাকা। তারপরে আমি যেটা জানি যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের জন্য আছে 12,750 কোটি টাকা, যারা যে টাকা দিয়ে তারা র ম্যাটেরিয়াল প্রকিউর করবে বিদেশ থেকে, সেই জন্য দেওয়া আছে। তারপরে আছে প্রি শিপমেন্ট ক্রেডিট রিফিন্যান্সিং এর উপরে যে 2.73% যে রেট অফ ইন্টারেস্ট ছিল সেখান থেকে কমিয়ে সেখানে 2% করা হয়েছে, এবং সেই স্কিমেও 5,000 কোটি টাকা রাখা হয়েছে। এর বাইরেও যাতে জনজীবন যেন সচল থাকে সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখানে 10 টাকা কেজি দরে চাল, খাদ্য সাহায্য, বিভিন্ন রকম, যাতে সাধারণ মানুষজন যেন প্রবলেমে না পড়ে সেই জন্য একবারে ওভারঅল বাংলাদেশের ভিতরে একবারে দৌড় গোড়ায়, অর্থাৎ আমি বলবো যে গ্রাসরুট লেভেল পর্যন্ত এই সাহায্যের যে স্কোপটা সেটা তৈরি করে দেওয়া হয়েছে। তার মানে কি, মিনিং গ্রাসরুট লেভেল থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সর্বত্রই কিন্তু এই প্রণোদনার প্যাকেজটা দেওয়া হয়েছে, জাস্ট এ স্টিমুলাস প্যাকেজ সো দ্যাট দে ক্যান রান দেয়ার শো নাইসলি অ্যাপার্ট ফ্রম দেয়ার ওন ক্যাপাবিলিটিস। সুতরাং এই যার যার প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাপাবিলিটিস প্লাস এই প্রণোদনা দুই মিলে যেন ভালোভাবে সাস্টেইন করতে পারে সেই উপলক্ষ কিন্তু অলরেডি আমাদের এখানে তৈরি হয়ে আছে, এবং আমি আশা করি নিজস্ব আর্থিক সমৃদ্ধি প্লাস এই প্রণোদনা সবকিছু মিলিয়ে আমাদের রিয়েল এস্টেট কোম্পানিগুলো চাকা, ওই যে আমরা যেটা বলে থাকি যে এটাকে কিন্তু উই শুড কিপ ইট রোলিং, আমাদেরকে এই চাকাটা ঘোরাতেই হবে। চাকা ঘোরানোর জন্য এই উপলক্ষটা ডেফিনেটলি আমাদের জন্য হেল্পফুল হয়েছে বলে আমার মনে হয় আর কি, apart from our own capabilities. ফাইজান স্যার, আমি বলবো যে আরেকটা নতুন কোশ্চেন আপনাকে অ্যাড করে দিতে চাই যে এই করোনা, আপনি যে এর আগে যে কমেন্টটা করেছেন যে প্রত্যেকটা ক্রাইসিসকে নতুন কিছু আমাদেরকে সামনে এনে দেয়, নতুন কিছু শেখান, অপরচুনিটি, একটা অপরচুনিটি, নতুন একটা অপরচুনিটি তৈরি করে দেয়। করোনা ভাইরাস কি আমাদের বিল্ডিং ডিজাইনের মধ্যে কোনো কিছু করার জন্য বলে দিছে কিনা, কোনো একটা ইঙ্গিত দিছে কিনা যে আসলে বিল্ডিং এর ডিজাইন কিছু করা? এই যে আপনি শুরুতে যেটা বলতেছিলেন যে একটা অফিস, একটা হোম অফিস, একটা আইসোলেশন সেন্টার বা একটা কিছু, একটা এরকম কিছু আমরা এই মুহূর্তে আমাদের চিন্তা করা দরকার কিনা নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে? নো, আমি এই কথাটা আপনাকে স্ট্রেইট নো বলে দিলাম। এই জন্য there is no such thing. করোনা ভাইরাস কবে যাবে আমরা জানি না, বাট যাবে, একটা সময় যাবে। খুব তাড়াতাড়ি যে যাবে সেটা আমি বলতে পারবো না, আর এটার সাথে আমি এগ্রিও না। কেউ যদি আমাকে বলে, অনেক গবেষক আছে, অনেকে রিসার্চাররা বলছে যে আগামী মাসে এটা চলে যাবে, কেউ অনেক প্রেডিকশন করেছিল, নাথিং ডিডন্ট ওয়ার্ক আউট। সো আর আপনি যে বিল্ডিং বললেন বা ডিজাইনের কথা, নো, আমাদের এরকম কোনো কিছুই নাই। তবে আমি একটা জিনিস একটু আপনার কোয়েশ্চেনটা যে শফিউল্লাহ ভাইয়ের সাথে করেছেন, আমি এই জায়গাটা একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে প্রিভিয়াস কোয়েশ্চেনটা যেটা করেছিলেন, আসলে আমাদের বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরটা, রিহাব, বাংলাদেশ যদি আমরা তো এটাকে বাংলাদেশ রিয়েল এস্টেট সেক্টরই বলি, তাই না?
Shafil bhai, am I right? হ্যাঁ, রিহাব Yes, sir. বা রিয়েল এস্টেট এন্ড দ্য হাউজিং Yes, অ্যাসোসিয়েশন অফ but এটা বাংলাদেশি তো, right? ইটস এ বাংলাদেশি একমাত্র প্রতিষ্ঠান আমাদের পেশাজীবীদের জন্য ওইটা একমাত্র এক্স্যাক্টলি সংগঠন। এক্স্যাক্টলি এটা আমি আপনাকে মানে কনফার্ম আমি নিজেকে করা এই কারণ এই জন্য কোয়েশ্চেনটা করলাম। বাট রিয়েল এস্টেটটা অনলি ঢাকা কেন্দ্রিক, ইজ অনলি ইন ঢাকা কেন্দ্রিক। অন্য অন্য ডিস্ট্রিক্টেও আছে, না যেমন না 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 আপনি আমি বলবো না, কারণ আমি I have researched tremendously. I went to depth. আমি এই জন্য বলছি কথাটা, রিয়েল এস্টেট অলওয়েজ ফ্রম দ্য ডে ওয়ান ঢাকা কেন্দ্রিক। এটা আউটস্কাট হয় নাই এখনো। কেন আউটস্কাট হয়নি? এটা কোনো রিয়েল এস্টেট কোনো ডেভেলপার বা কোনো কোম্পানিকে আপনি দোষ দিতে পারবেন না। ইট ইজ এ গভর্নমেন্ট, এখানে গভর্নমেন্টের অনেক আমরা হেল্প পাই নাই। কারণ আরো অনেক বিষয় রয়ে গেছে আসলে। হ্যাঁ, বিকজ আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি আগে অনেক ইন্টারভিউতে টিভিতে আমি কয়েক জায়গায় বলেছি যে আপনি যদি এখন বরিশালে যান, বরিশালে যে যদি আপনি এখন 10 তলা একটা বিল্ডিং বানান, 10 তলা বিল্ডিং বানাতে হলে আপনার জমি কিনতে হবে, জমির একটা ভ্যালু আছে, আপনার ওই জমি জায়গায় আপনার একটা কনস্ট্রাকশন খরচ আছে, ওখানে আপনার ইউটিলিটিস আপনার তৈরি করতে হবে, ওইখানে আপনার ড্রেনের সবকিছু, এটা ইলেকট্রিসিটি আনতে হবে, আপনার বিল্ডিং ওইখানে আপনার কস্ট পড়ে যাবে। আর ওইখানে যদি আপনি 5,000-6,000 টাকা করে আপনি যদি পার স্কোয়ার ফিট চান, nobody is gonna buy it. Why? Number one, এখানে যদি গভর্নমেন্টের আজকে যদি আমাদের হেল্প থাকতো যে ঠিক আছে তোমাদের ইউটিলিটিস গভর্নমেন্ট উইল গোনা হেল্প ইউ টু গেট অল দ্য ইউটিলিটিস ফর আউটস্কার্টের জন্য, আমি ঢাকার বাইরে যারা করবে, এরকম যদি একটা প্ল্যান থাকতো, আমরা যদি গভর্নমেন্ট থেকে আমরা হেল্প পেতাম, think it would have been more expand, আমরা আরো এক্সপ্যান্ড করতে পারতাম। তখন গভর্নমেন্টও এটার প্রতি, বিকজ আপনি দেখেন এমনিও তো আমরা তো একটা প্রত্যেকটা কোম্পানির তো একটা পোর্শন আমরা রিহাবের দিকে চলে যায়, গভর্নমেন্টের খাতে চলে যায় রিয়েল এস্টেট সেক্টর দিকে। তো আমরা যখন আউটস্কার্ট করব ঢাকার বাইরে, সেইখানে আমাদের থেকে আমি যদি একটা ইউটিলিটিস যদি আমাকে গভর্নমেন্ট তৈরি করে দেয়, আমাকে একটা রোড যদি তৈরি করে দেয়, আমি যেখানে জায়গাটা কিনবো, যেখানে আমি বিল্ডিংটা দাঁড়া করাবো, যেখানে আমি কনস্ট্রাকশন করে পুরোটা দাঁড়া করবো, সেখানে যদি গভর্নমেন্টের একটা সাপোর্ট পাই, ফর দ্য টাইম বিং আমি একটা লোন পাই বা কোনো কিছু পাই, দেন আই ক্যান এক্সপ্যান্ড ফ্রম হিয়ার টু বরিশাল। আমার একটা আমি ফর ইনস্ট্যান্স আমি রূপায়ণ বলেন বা র্যাঙ্কস বলেন বা শান্তা বলেন, তারা আরো ভালো দূরে যেয়ে করতে পারবে। তারা করতে পারছে না কেন? বিকজ কস্টে মিলছে না, সাপ্লাই অফ চেঞ্জে মিলছে না, অনেক কিছুতে মিলছে না। সো আমি মনে করি রিয়েল এস্টেটটা অনলি ঢাকা কেন্দ্রিক। তো আমরা ঢাকা কেন্দ্রিক হয়ে তো গভর্নমেন্টের কাছে যখন আপনি যে বললেন যে আমরা যে একটা লোনের জন্য গভর্নমেন্ট আমাদের জন্য একটা করবে, এটা করলে কতটুকু হবে বা কতটুকু হবে না আমি জানি না, হলে তো আমাদের জন্য ফেনোমেনাল একটা হেল্প হবে গভর্নমেন্টের সাইড থেকে। ওইটাতে স্কোপ রাখা হয়েছে আর কি। হ্যাঁ, এটা রাখা হয়েছে। আমি জানি না এটা কতটুকু রিয়েল হয়ে আমাদের কাছে আসবে, আদৌ আমরা পাবো কি পাবো না রিয়েল সেক্টরে। যদি পাই তাহলে ভালো, কারণ এই জন্য না পাওয়ার পসিবিলিটি এই জন্য আমি রিহাবের সাথে কথা হয়েছে যে অলরেডি তারা অ্যাপ্লিকেশন ইনভাইট করেছে, এবং যদি না পায় আমরা তো পেলে তো আমরা উই আর ভেরি লাকি। আমরা চাই এই সময় গভর্নমেন্ট আমরা হেল্প চাই, বাট আমরা এর পরে যদি আমরা এই ক্রাইসিস থেকে বের হয়ে আসি, আমি আমার গভর্নমেন্টের কাছে এটাই আমার একটা এই থাকবে যে নেক্সট ডে আমরা রিয়েল এস্টেটটাকে ঢাকার বাইরে করি, আউটস্কার্ট করি। যেমন আপনি দেখেন পূর্বাচল এরিয়াটা কিন্তু প্ল্যান ওয়াইজ, এটা কিন্তু গভর্নমেন্ট নিজেই প্ল্যান করে করছে। গভর্নমেন্ট প্ল্যান, ইয়েস, এটা নিউ ঢাকা এক্সপ্যান্ড করছে, ঢাকাটাকে রাইট, এটাকে এক্সপ্যান্ড করছে। সো এরকমই আরো কিছু হোক না, এরকম আরো কিছু করুক না, তাহলে রিয়েল এস্টেটে যারা আছে, যে কোম্পানিগুলি আছে, দে উইল গেট ইনটু মোর। তাহলে আমরা এক্সপ্যান্ড করব, ঢাকার বাইরে যাব, আউটস্কার্ট করব, এটাকে আউটস্কার্ট করব। সো এখন এই ঢাকা কেন্দ্রিক আমরা, আপনি দেখেন অনেক বিল্ডিং, বড় বড় বিল্ডিং পড়ে আছে, অনেক বড় বড় বিল্ডিং পড়ে আছে, সেল হচ্ছে না, অনেক কিছুই হচ্ছে না, বিকজ আমরা এরকম দাঁড়া করে আমরা এখন বিক্রি, আমরা বড় বড় স্পেস, বড় বড় অ্যাপার্টমেন্ট আমরা সেল করতে চাচ্ছি, আর্লি প্রফিট ম্যাক্সিমাইজ করে নিয়ে আসতে চাচ্ছি। এভাবে হবে না, এটাকে একটা সুন্দর ডিজাইন মতো। এখন প্যান্ডেমিক সিচুয়েশন, আমি সেটা বলছি না, প্যান্ডেমিক সিচুয়েশনের সাথে আমরা তাল মিলিয়ে সেলস, প্রাইস এবং আমাদের ডিজাইন সবকিছু আমাদের করতে হবে। আমরা আগের মতো এখন এভরিথিং ওয়ার্ল্ডে সবকিছু চেঞ্জ হয়ে গেছে এখন শফিউল ভাই, এভরিথিং হ্যাজ চেঞ্জ নাও, টোটালি ডিফারেন্ট আইডিয়া, টোটালি ডিফারেন্ট আইডিয়া আসতে হবে। এখন ওই ট্র্যাডিশনাল সিস্টেমে কিন্তু চলবে না, এখন এই কোনোদিনই চলবে না, কোনোদিনই চলবে না, ভিন্নভাবে ডিজাইন করতে হবে সবকিছুর উপরে, কোনোদিনই চলবে না। থ্যাংক ইউ স্যার, সুন্দরভাবে বলেছেন। আমার একটা টপিক ছিল এটা এর উপরে, যে আমাদের ঢাকার বাইরেও আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে।
সেটা আপনি কভার করে দিয়েছেন কোশ্চেন না করার আগে। আচ্ছা সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যারা নতুন সংযোগ হয়েছেন তাদের জ্ঞাতার্থে রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের ফেসবুক লাইভে আমরা কথা বলছি আগামীর অর্থনীতি এবং রিয়েল এস্টেট সেক্টর। আমাদের সাথে রয়েছেন SM সাইফুল্লাহ খান স্যার আর ফাইজান খান স্যার। নেক্সট কোশ্চেন আমরা যেতে চাই, যদিও এটা কিছুটা কভার করে ফেলেছেন অলরেডি আমাদের ফাইজান খান স্যার। মার্কেটিং এবং পার্সোনাল রিলেশনশিপের গুরুত্ব বলা হয়ে থাকে যে সেলস এবং মার্কেটিং হলো কোম্পানির প্রাণ। যে কোম্পানির সেলস এবং মার্কেটিং যত বেশি স্ট্রং তারা তত বেশি মার্কেটে সাস্টেন করতে পারে বা মার্কেট দখল করে। করোনা প্রেক্ষাপটে মার্কেটিং ও পার্সোনাল রিলেশনশিপে কি সংযোগ থাকা দরকার? যদিও দুই তারিখ অনেকটা ইয়ে করেছেন, যেহেতু টপিকটা খুব গুরুত্বপূর্ণ আমি আবার এটা টেবিলে দিতে চাই যে করোনা প্রেক্ষাপটে মার্কেটিং ও পার্সোনাল রিলেশনশিপে নতুন কি সংযোগ করা দরকার। প্রথমে ফাইজান স্যার প্লিজ। প্রথমে আপনার কোশ্চেন আমি আগে করে দিই। There is a three tools. One is Yes, branding, one is marketing, one is sales. তিন ডিপার্টমেন্ট। সো এই প্যান্ডামিকে আমরা ব্র্যান্ডিং নাই আসলাম, এখানে দুইটা জিনিস আমাদের করতে, আমাদের মার্কেটিং টিম, মার্কেটিং স্ট্র্যাটেজি ভেরি স্ট্রং হতে হবে, ভিশন ক্লিয়ার হতে হবে। আর সেলসে দেখেন, সেলসের মেথড চেঞ্জ করে ফেলতে হবে। আমি আগেও বলেছি এই প্যান্ডামিকে আপনার টোটালি ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ ইউর ক্লায়েন্ট উইথ এ ভেরি ক্লিয়ার আউটকাম। ক্লিয়ার আউটকাম এটা বাংলা হলো আপনি পুরা জিনিসটা, আমি একটা জিনিস বিক্রি করবো তার কতটুকু কাজে লাগবে, এটা হলো সেলসের একটা আগে মেথডটা চেঞ্জ করতে হবে। না আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন যে মার্কেটিং ইজ এ ডিফারেন্ট একটা ডিপার্টমেন্ট। এই মার্কেটিংটাকে আমি যে শফিউল্লাহ ভাইয়ের সাথে তখন বললাম যে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলতে হবে সেলসের। তো মার্কেটিং ইজ এ লাইক এ সেলস হলো মেসি আর মার্কেটিং হলো যারা গোলটাকে ক্রিয়েট করে দেয়। সো সেলটাকে তারা মার্কেটিং ডিপার্টমেন্ট তারা আমাদের সেলস ক্রিয়েট করে দিতে হবে, দেন আমরা গোল দিব। সো দিস ইজ টু ডিফারেন্ট ওয়ার্ক হিয়ার। সো এই জায়গাটা আমাদের স্ট্র্যাটেজি আগের মতো থাকলে হবে না। আমি কিছু এখনো রিয়েল এস্টেটের কিছু আমি তাদের দেখছি, আমি ক্রিটিসাইজ করছি না, আমি তাদেরকে বলছি টু মানে এটাকে রেকটিফাই করে ফেলতে, চেঞ্জ করে ফেলতে। যেমন একটা বিল্ডিং এর ধরো অ্যাপার্টমেন্টের অ্যাড দিচ্ছে, 1600 স্কোয়ার ফিট বারান্দা আছে, নিউ টুলস, নিউ ফিটিংস, নো, এটা নিবে না, এটা আপনি ব্র্যান্ডিং করছেন। এই মুহূর্তে প্যান্ডেমিকে ব্র্যান্ডিং করে কোনো লাভ নাই, উই অল নো। এই মুহূর্তে আপনার দিতে হবে যে হোয়াট এক্স্যাক্টলি পুরাটা ডিটেইলস আপনি। আমি যেমন ল্যান্ডের আমি অ্যাড দেখি অনেক জায়গায় যে উঁচু জমি বাড়ি করতে পারেন, এখনই বিদ্যুৎ আছে, গ্যাস আছে, আপনার রাস্তা তৈরি আছে, 20 ফিট 40 ফিট রাস্তা আছে। নো, পিপল উইল নট গোনা বাই ইট। এই প্যান্ডেমিকে এটা চলবে না। ইউ হ্যাভ টু ক্লিয়ার আউটকাম আপনার দেখাতে হবে যে আপনি ভাই এখন যদি জমি নেন, আপনি 30% 40% ডিসকাউন্টে আপনি জমি নেবেন। ইন 30 to 40% ডিসকাউন্ট সেই জমি আপনার 3 বছর পর প্যান্ডেমিক চলে যাবে, এভরি আফটার 6 months সামথিং কোনো একটা পার্সেন্ট, আমার খেয়াল না হয় 20% এর মতো অ্যাপ্রিশিয়েট করে ল্যান্ড, সেটাকে আপনি অ্যাকুমুলেট করেন। অ্যাকুমুলেট করে আপনার 2 বছর পর আপনার এই জমিটা কত হয় সেটা দেখান আপনি ক্লায়েন্টকে। সো ইউ গেট দ্যাট, দিস ইজ কল্ড ক্লিয়ার আউটকাম। এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আপনার আসতে হবে সেলস করতে হলে। ইন ডিজিটাল মার্কেটিং, ইন অনলাইন মার্কেটিং, আপনার ওয়েবসাইটের আপনার ডিজাইন চেঞ্জ করে ফেলতে হবে, আপনার ফেসবুকের কন্টেন্ট চেঞ্জ করে ফেলতে হবে, আপনার ছবির ডিজাইন, এখানে আপনার ডিজাইনারের সাথে আপনার বসতে হবে, আপনার ইন্টেরিয়র যারা কাজ করে তাদের সাথে, সরি ফেসবুক বা এরা যারা কাজ করে যে কোম্পানি, তাদের সাথে বসে বলতে হবে যে ভাই পুরোটা তুমি ডিলিট করো, নতুন করে আমরা নামাই, নতুন করে লিখবো, কি লিখবো। দিস ইজ দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট উইল গোনা গিভ আস an idea। আমরা প্যান্ডেমিকের জন্য এইভাবে যেতে হবে, বাট ওয়ান থিং, ক্লিয়ার আউটকাম থাকতে হবে, কমিউনিকেট উইথ ক্লিয়ার আউটকাম। এটা যদি না থাকে কেউ নিবে না। শফিউল্লাহ স্যার, আপনি কি কোনো কিছু অ্যাড করতে চান? অবশ্যই আমি কিছু অ্যাড করতে চাই। ফাইজান ভাই খুব ভালো বলেছেন রিগার্ডিং দি চেঞ্জেস অফ দ্য স্ট্র্যাটেজি এট দিস প্যান্ডেমিক সিচুয়েশন, বিকজ এক্সিস্টিং যে আমরা যেভাবে আমরা কাজ করে এসেছি এখন তো সেই সময়টা কিন্তু সেই রকম নয়। পৃথিবীর পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে, শুধু বাংলাদেশ নয়, 215টা দেশ পৃথিবীতে এই করোনা ভাইরাসে আক্রান্ত, যে কারণে প্রত্যেকটা দেশে কিন্তু এখন
ওই চাচা আপন পরাণ বাঁচা এই স্লোগানের ভিতরে আছে। মানে সবাই কিন্তু যার যার মতো করে কিভাবে সাস্টেন করবে সেই চিন্তায় ব্যস্ত, একে অপরকে হেল্প করবে সেটা দূরে থাক। হাউ দে উইল সাস্টেন ইন দিস ওয়ার্ল্ড ইন এ বেটার সিচুয়েশন, দে আর থিঙ্কিং ফর দেমসেলভস। যে কারণে ফাইজান ভাই যেটা বলছে, হি হ্যাজ টোল্ড রাইটলি, যে আমাদের ট্রেডিশনাল সিস্টেম যেটা আছে সেখান থেকে চেঞ্জ করে আমাদের নিউ ফরম্যাটে সবকিছু সাজাতে হবে। Only then we can draw the attention of our customers and they can come forward and can buy the things. এখানে যেটা বলা হয়েছে যে মার্কেটিং এন্ড পার্সোনাল রিলেশনশিপের গুরুত্বটা, অলরেডি মার্কেটিং এর ওই ফাইজান ভাই যেটা বলেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মার্কেটিং এবং সেলস ইজ নট সেম থিংস। মার্কেটিং হচ্ছে সেলসকে জিনিসটা গুছিয়ে দেওয়া, সাজিয়ে দেওয়া, এবং ফাইনালি মেসির মতো সেলস কি করে গোলটা দিয়ে দেয়। সুতরাং মূল কাজটা কিন্তু মার্কেটিং এর এখানে, মার্কেটিং এর হাতে। সুতরাং এখানে যারা those professionals are involved in marketing, they need to design in a different way so that they can create an atmosphere so that the sales people can do this sale easily. সেই জিনিসটাই কিন্তু এখানে ফাইজান ভাইয়ের কথায় উঠে আসছে। এর সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেহেতু আগেও আপনি বলেছেন যে ফাইজান ভাই বলেছে যে আমরা রিয়েল এস্টেট সেক্টরের মূল ব্যবসা বাণিজ্যটা এখন কিন্তু ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। যদিও চট্টগ্রামে আমাদের কিছু এক্সপানশন হয়েছে, আমরা রূপায়ণের তরফ থেকে আমরা চট্টগ্রামে গিয়েছি, অন্যান্য কোম্পানিও গিয়েছে, সিলেটে আমরা গিয়েছি, আমরা কুমিল্লাতে গিয়েছি, রাজশাহীতেও প্ল্যান প্রোগ্রাম। আমি এটা জেনারেল বলেছি, এক্সেপশনাল ক্যানট বি এক্সাম্পল। আরো অপরচুনিটি আছে জেলা শহরগুলোতে যাওয়া, বিভাগীয় শহরগুলোতে যাওয়া। আমি এক লাইনে শেষ করতেছি সেটা আমি বলতে চাচ্ছি, যেহেতু ঢাকা ইজ এ ডেন্সলি পপুলেটেড এরিয়া, এবং এখানে যেহেতু বেশি লোকবল এখানে আছে, এই বেশি লোকদেরকে সার্ভিস দেওয়ার জন্যই ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু এখানে কাজ করে। তো সুতরাং এখানে আমাদের স্টাডিতে আমরা দেখেছি যে 45% লোক কিন্তু বাড়ি ভাড়া করে থাকতেছে। সুতরাং যারা বাড়ি ভাড়া করে থাকতেছে, হয়তো পার্সেন্টেজ একটু বেশ কম হতে পারে, আমরা টু শেয়ার অ্যাবাউট, ম্যাক্সিমাম যারা বাড়ি ভাড়া করে থাকতেছে তাদের ভিতরে কিন্তু একটা স্বপ্ন আছে একটা অ্যাপার্টমেন্ট কেনার, এবং সেই কেনার যে স্বপ্নটা, সেই স্বপ্নটাও কিন্তু একেবারেই মানে একটা বেসিক এবং ফান্ডামেন্টাল আমি বলবো রাইট of an individual to be the owner of an apartment or a house. সুতরাং এখানে কিন্তু তারা কিনতে চায়, তারা বাড়ির মালিক হতে চায়, এবং ওই মালিক হতে চাওয়াটাকেই কিন্তু আমরা আমাদের ভিতরে রেখে আমরা ডিজাইন করে কিভাবে ওনাদেরকে আমরা মালিক বানাতে পারি। আপনারা হয়তো স্মরণ থাকবে, ফাইজান ভাই আমার সাথে হয়তো একমত হবেন, যে আমরা যখন রূপায়ণ টাউন যখন আমরা লঞ্চ করলাম, তখন আমরা কিন্তু একটা স্লোগান দিয়েছিলাম যে ভাড়ার টাকায় নিজের বাড়ি, এবং 4,14,000 টাকা দিয়ে আপনি উঠে যান নিজের বাড়িতে চাবি, এরকম একটা আমাদের একটা স্লোগান ছিল। উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দি প্রজেক্ট 784টা অ্যাপার্টমেন্ট আমরা কিন্তু 1 বছরের ভিতরে আমরা সেল করে ওখান থেকে বের হতে পেরেছি। এই জন্য যেহেতু এই যে মাস পিপল দোজ হু ওয়ান্টস টু বি দা ওনার অফ দি অ্যাপার্টমেন্ট, দে হ্যাভ গট দি অপরচুনিটি ফ্রম রূপায়ণ টু বি দা ওনার, এবং সেটা কিন্তু ওনারা পেরেছেন। এই জন্য এখানে কিন্তু আমরা দেখতেছি যে এই যারা বাড়ি ভাড়া থাকেন তারাও কিন্তু ওনার হতে চান। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সুযোগ আছে পার্সোনাল রিলেশনশিপ দিয়া, এই মার্কেটিং এর টুলস ব্যবহার করে এবং সেলস কে সামনে এগিয়ে দিয়ে আমরা কিন্তু এই যারা কিনতে চান এবং যাদের আগ্রহ আছে তাদেরকে কিন্তু একটি বাড়ির মালিক বা একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার সুযোগ আমরা তৈরি করে দিতে পারি। এবং প্যান্ডামিক সিচুয়েশন থাকলেও সেটা অসুবিধা নাই, আমাদের যেটা ভাইজান ভাই বলেছেন যে ডিফারেন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করে ওনাদের দোরগোড়ায় পৌঁছে ওনাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটার সাথে আমাদের স্ট্র্যাটেজি ম্যাচ করে ওনাদেরকে আমরা কিন্তু অ্যাপার্টমেন্টের মালিক বানিয়ে দিতে পারি। সেই সুযোগগুলো কিন্তু এখনো আমাদের হাতে এক্সিস্ট করে। ওকে স্যার, দুজন স্যার খুব ভালো বলেছেন, স্পেসিফিক বলেছেন। আমি নেক্সট টপিকের একটা কোশ্চেন দিতে চাই যে এই প্যান্ডামিক সিচুয়েশনে সত্য কথা বলতে যে ক্যাশ ফ্লোতে একটা সমস্যা ঘটেছে, আমরা অনেক নেগেটিভ নিউজ বিভিন্ন জায়গা থেকে শুনি আমাদের কলিগদের সম্বন্ধে, অ্যাবাউট স্যালারি, জবলেস, এরকম কথা শুনি। তো স্যাররা যেটা বলেছেন যে আমাদের টিকে থাকতে হবে, টিকে থাকতে কয়েকটা বিষয়ে আমি কথা বলতে চাই। আমরা যখন বিজনেসে দেখি, আমরা দেখি যে অবস্থা যখন ভালো থাকে, ক্যাশ ফ্লো যখন ভালো থাকে, আমরা খুব সহজেই প্রসেস লস, মেকিং এর জন্য মধ্যে একটা প্রসেস লস করে ফেলি, ওয়েস্টেজ প্রচুর হয়, সেটা রিডিউস করা যেতে পারে। আমাদের কমিটমেন্ট ঠিক থাকে না, হয়তো জানুয়ারি মাসে দিতে চাইছি, ডেলিভারি আগামী বছর ডিসেম্বরেও ডেলিভারি দিতে পারতেছি না। অনেকগুলো বিষয় থাকে যেখানে রুম থাকে ইমপ্রুভমেন্টের। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা সেদিকেও আমাদের মনে হয় ম্যানেজমেন্টের তাকানো উচিত। আর টিকে থাকার জন্য বলা হয়ে থাকে যে বিজনেস ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল, আইদার ইউ কিপ মুভিং অর ইউ ফল ডাউন। আমাদের এবার একটা চলতি বাজেট যেটা আছে, আমাদের কিছু আশার কথা বলেছে। আমাদের
ইনভেস্টমেন্ট যাতে এনকারেজ হয় সেজন্য কিছু আনা হয়েছে। আবার রেজিস্ট্রেশন ফির ব্যাপারে একটা বিষয় বলা আছে। তো আমাদের কি সম্ভাবনা থাকছে আগামী 1 বছরে ব্যবসার, এই রিয়েল এস্টেট ব্যবসায়? প্রথমে শাফিউল্লাহ স্যার প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস এ ভেরি নাইস কোশ্চেন। এবং আমরা কিন্তু আসলে কি চাই, আমরা কিন্তু এই ব্যবসাটাকে আমরা সম্প্রসারিত করতে চাই এবং এই সম্প্রসারিত করার পিছনে ফাইজান ভাই বেশ আগেই বলে দিয়েছে যে উই নিড দি হেল্প ফ্রম দি গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের সাথে যে আমাদের যে একটা সম্পর্কটা, এটা কিন্তু আমরা সবসময় আমরা খুবই স্মুথ রাখতেও চাই এবং সেটা আমরা অ্যাপ্রোচও করি। আমাদের যে প্রাণের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওখানকার যে নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু গভর্নমেন্টের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরের সুযোগ সুবিধা গভর্নমেন্টের কাছ থেকে কিভাবে এনে দেওয়া যায় সেজন্য তারা চেষ্টা করতেছেন। এবং আমরা কিন্তু এবছরের বাজেটে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু বিগত বছরগুলোতে ওইভাবে আমরা সুযোগ সুবিধা না পেলেও এবছর আমরা 2টা অপরচুনিটি আমরা অ্যাচিভ করতে পেরেছি গভর্নমেন্টের সাথে। আমরা নেগোসিয়েশন করে আমাদের রিহাবের মাধ্যমে নেগোসিয়েশনটা মূলত হয়েছে। আমরা কি দেখতে পেলাম, আমরা 2টা স্কোপ এখানে আমরা দেখতে পেলাম যে এই রিয়েল এস্টেট সেক্টরে আগেও ছিল কিন্তু এইভাবে সুনির্দিষ্ট করা ছিল না, যে কারণে ওই ইনভেস্টমেন্ট আমরা কিন্তু পাইনি আগে। গত বছরের বাজেটেও ছিল কি যে those who can invest their black money in this sector, or not only in this sector but also other sector like EPZ or any industrialization, they can, but সেখানে একটা বিষয় অনুল্লেখিত ছিল বিধায় তারা ওখানে যাননি। বাট এবছর বাজেটে কিন্তু এসছে যে যাদের এই অপ্রদর্শিত টাকা আছে, সেই অপ্রদর্শিত টাকা এই রিয়েল এস্টেট সেক্টরে যদি কেউ ইনভেস্ট করে সেই ক্ষেত্রে তাদেরকে প্রশ্ন করা হবে না। এটা একবারে ওপেনলি এই সুযোগটা দেওয়া হয়েছে। এবং আপনি হয়তো মনে রাখতে পারবেন যে এই 2003 থেকে 2006-07 পর্যন্ত রিয়েল এস্টেটের একটা স্বর্ণযুগ ছিল, বুমিং টাইম ছিল। ওই সময় এই অপরচুনিটিটা তখন বলবৎ ছিল এবং তখন কিন্তু আমরা হিউজ রেসপন্স পেয়েছি। হিউজ রেসপন্সটা এইরকম যে রিয়েল এস্টেট সেক্টর কিন্তু ডিমান্ড এন্ড সাপ্লাই রেশিওতে ওই বুমিং জায়গায় যায়নি, এটা গিয়েছে কিন্তু ওই অপরচুনিটি যারা নিয়েছেন তাদের কারণেই কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা হয়েছে। আপনার হয়তো মনে থাকতে পারে একটা সময় যে সমস্ত বিজনেস ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে তাদের প্রত্যেকেরই একটা না একটা রিয়েল এস্টেট উইং ছিল। অলমোস্ট 90% কোম্পানিগুলোই কিন্তু তাদের একটা রিয়েল এস্টেট উইং তৈরি করে ফেলছিল এবং তারা ওই রিয়েল এস্টেটে ইনভলভ হয়ে গিয়েছিল খুব সাংঘাতিক ভাবে। এবং দেখা গেল যে বাংলাদেশের এই রিয়েল এস্টেট সেক্টরে ভালো ভালো প্রফেশনালরা এই সেক্টরে চলে আসছে তাদের অবদান রাখার জন্য। আপনি বলেন যে অনেক আর্কিটেক্ট আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক সেলস প্রফেশনাল আছে, অনেক মার্কেটিং প্রফেশনাল আছে, তাদের কিন্তু মানে কর্মের একটা প্রাণের ক্ষেত্র ছিল রিয়েল এস্টেট সেক্টর এবং এখানে কাজ করে সকলে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে এবং পরিচয় দিতেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছে যে আই এম ওয়ার্কিং ইন দিস এন্ড দ্যাট রিয়েল এস্টেট কোম্পানি, এন্ড দেয়ার ওয়াজ এ golden time for this sector because of the investment opportunities by the people of different areas যারা কোনো প্রকার কোশ্চেনের বাইরেই তারা ইনভেস্টমেন্টের সুযোগটা পেয়েছিল, যে কারণে আমাদের ইন্ডাস্ট্রিও কিন্তু শনৈ একটা উন্নতির দিকে যেছিল, যে অপরচুনিটি আমরা এবারে বাজেটে পেয়েছি। এই অপ্রদর্শিত যে টাকার যে ফ্লোটা মার্কেটে আছে সেটা কিন্তু কম নয়, প্রায় 38% এইরকম একটা ফ্লো আমরা শুনেছি, যে একটু বেশ কম হতে পারে পার্সেন্টেজে, বাট আছে আমাদের মতো দেশে এগুলো আছে। তো যেহেতু আছে সুতরাং ওইটা বিবেচনা রেখেই আমাদের সরকার বাহাদুর আমাদের এই সেক্টরকে এই অপরচুনিটিটা দিয়েছে যে এখানে এই অপ্রদর্শিত টাকা সার্টেন অ্যামাউন্ট অফ মানি এটা ট্যাক্স জমা দিয়ে তারা এই টাকাটা হোয়াইট করতে পারবে এবং সেই আলোকে আমরা আশা করতেছি যে আমাদের পরবর্তী একটি বছরে আমাদের এই সেক্টরে এই তরফ থেকে কিছু ভালো ইনভেস্টমেন্ট আসার সুযোগ রয়েছে এবং এটা কিন্তু ডেফিনেটলি একটা আশার কথা। এবং আমরা আশা করতেছি যে এই প্রক্রিয়ায় আমাদের এই টিকে থাকার যে সংগ্রামের কথা তোফায়েল ভাই আপনি বলেছেন সেটা কিছু হলেও আমাদের এখানে আমরা একটা প্রণোদনা হিসেবে আমরা এখানে পাচ্ছি। এট দি সেম টাইম আমরা যেটা সবসময় গভর্নমেন্টের সাথে বলে আসতেছি যে আপনারা রেজিস্ট্রেশন কস্ট একটু কমিয়ে দেন, তাইলে হবে কি মানুষ রেজিস্ট্রেশন করবে, গভর্নমেন্ট রেভিনিউ আর্ন করবে। এখন হয় কি যে রেজিস্ট্রেশন কস্ট বেশি থাকার কারণে ক্লায়েন্ট অ্যাপার্টমেন্ট কিনেন, জমি কিনেন, কিন্তু ওনারা অপেক্ষা করেন কখন একটু সুযোগ পাবো এবং আমরা ওই সময় কম টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবো। তো যে কারণে তারা ওয়েট করে কিন্তু রেজিস্ট্রেশন নেয় না। আমরা খুব ইনভাইট করি আমাদের যে আপনারা আসেন রেজিস্ট্রেশন নেন, কিন্তু এবছর গভর্নমেন্ট আমি দেখতেছি যে তারা একটা আমাদের এই আবেদনের রেসপন্স করেছে এবং রেজিস্ট্রেশন কস্ট কমিয়ে দিয়েছে। তো সেই কারণে
মানুষও রেজিস্ট্রেশন করার জন্য এগিয়ে আসবে। আর হয় কি যে মানুষ কিন্তু একটা অ্যাপার্টমেন্ট কিনে বা একটা প্রোডাক্ট কিনে তারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিজের মালিক হতে চায়, এবং সেটা অবশ্যই হতে চায়। যখন এই সুযোগটা গভর্নমেন্টের তরফ থেকে এসেছে যে রেজিস্ট্রেশন কস্ট কমিয়ে দিয়েছে, তখন মানুষ কিন্তু এগিয়ে আসবে। তাতে হলো কি, সে নিজে একটা অ্যাপার্টমেন্টের মালিক, গর্বিত মালিক হওয়ার সুযোগ পাচ্ছে অফিসিয়ালি এবং আইনগতভাবে। এট দি সেম টাইম গভর্নমেন্টও কিন্তু রেভিনিউ আর্ন করতেছে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বাড়তেছে, এবং যার করে উনি সেই ক্লায়েন্টের তরফ থেকে আবার রিইনভেস্টমেন্টেরও সুযোগ এখানে সৃষ্টি হবে। তো সেভাবে কিন্তু আমরা এই মার্কেটিং প্লাস পার্সোনাল রিলেশনশিপ বলেন, প্লাস গভর্নমেন্টের এই প্রণোদনা বলেন, সবকিছু মিলিয়ে কিন্তু আমি মনে করি আমাদের রিয়েল এস্টেট সেক্টরের জন্য ইনভেস্টমেন্ট প্রসেসে যে অপরচুনিটি ক্রিয়েট করা হয়েছে সেটা আমাদের উত্তরোত্তর সফলতা দানে সহায়তা করবে। এবং এভাবে আমরা যারা এই সেলস প্রফেশনে আছি, মার্কেটিং প্রফেশনে যারা আছে, সবকিছু মিলে আমরা আমাদের যৌথ এফোর্ট দিয়ে আমরা আশা করি ভালো একটি ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। ফাইজাল স্যার, শফিউল্লাহ স্যার বাজেট নিয়ে কথা বলেছেন, আপনি তো বাজেট নিয়েও বলবেন। তারপরেও আমি আপনার কাছে স্পেসিফিক একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো ক্যাশ ফ্লোতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার ফলে রিয়েল এস্টেট সেক্টরে আমরা কিছু নেগেটিভ নিউজ শুনি। সরাসরি যদি বলি চাকরি ছাঁটাই বা এরকম কোনো ঘটনা আমরা আমাদের কানে আসে, দুঃখজনক। এই চাকরি ছাঁটাই বাদেও আর কি কি ভাবে আমাদের ক্যাশ ফ্লো যে নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে সেটাকে কিছুটা সহনীয় পর্যায়ে রাখা যায়, যেটা বলতেছিলাম আমাদের অন্যদিকে কোনো জায়গায় কস্ট কমানো যায় কিনা, এজ এ ইনভেস্টর হিসাবে আপনি কি চিন্তা করতেছেন? আর বাজেটের উপর তো বলবেনই স্যার। মানে কস্ট মানে কি, আপনি কোম্পানির কথা বলছেন নাকি ইন্ডিভিজুয়াল পারসন যারা যদি স্যালারি ড্রপ করে সেটা তো একটা কস্ট কমানোর জন্যই ইনভেস্টররা, এন্টারপ্রেনারশিপ যারা করে তারা করতেছে। দেখেন, প্রথমে একটা জিনিস আগে বুঝতে হবে যে আমার কিভাবে রেভিনিউ ডাবল করতে পারি উইথ দ্য 50% রিসোর্স নিয়ে। ওকে স্যার, ইয়েস স্যার। First, this thing I have to double the revenue with the 50% of resources. You see one thing, যে আপনার কিন্তু প্ল্যান করতে হবে। It's been almost 120 days, 30 days, 25 days হয়ে গেছে যে এই প্যান্ডেমিকে আমরা মানে যাচ্ছি। যারা কিন্তু স্মার্ট, আমি দেখছি অনেকে কিন্তু তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ, মানুষ ছাঁটাই করছে কোম্পানি থেকে, বড় বড় কোম্পানি, আমি সেলসের কথা বলছি না, অন্যান্য বড় বড় কোম্পানিরা আছে। বাট ওয়ান থিং, আমি একটা জিনিস বলি শফিউল্লাহ ভাই, আমি আপনি আমার সাথে এগ্রি হবেন কিনা জানি না, বাট যদিও আমরা একই এশিয়ার মানুষ, আমাদের এটা নিশ্চয়ই ভাইব করবে যে ইউ রাইট নাও ইউ হ্যাভ টু বি আ লিডার। এখন একটা লিডার দরকার, এই লিডার এই ক্রাইসিস মোমেন্টে আপনাকে প্ল্যান দিবে। এই ক্রাইসিস মোমেন্টে যে লিডার বলবে when world is panic and we expand, এই লিডার দরকার। When the world is in panic and we expand, how do we expand? That leader has to know. Now the leader, original leader আমি না, আমার মতো অনেকে আছে, আরো আছে, আমি অন্যদের কথা বলছি। Somebody has to step up and be a leader for the company, for the employee, for the revenue. এখন ফর দ্য কোম্পানি যদি আপনি বলেন, আমি আবার বলছি যে ডাবল ইউর রেভিনিউ উইথ দি 50% রিসোর্স। এই জায়গায় ইউ নিড এ লিডার। আর যারা চাকরি থেকে চলে যাচ্ছে, ভেরি স্যাড, অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, সত্যি কথা ভাই, অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। অনেকে কষ্ট করে, অনেকে হার্ড ওয়ার্ক করে একটা কোম্পানি দাঁড়া করিয়েছে, সেই কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, লোক ছাঁটাই করতে হচ্ছে বিকজ তারা আর এফোর্ড করতে পারছে না। কিন্তু আমার একটা, যেসব লোকরা আবার চাকরি চলে যাচ্ছে তারা কিন্তু খুব, তাদের জন্য আমার খুব খারাপ লাগে। বাট এখন একটা জিনিস বুঝতে হবে, সিচুয়েশন এটা পুরো ওয়ার্ল্ডে, এটা বাংলাদেশের সিচুয়েশন না। Each and every country is suffering and facing this problem. So একটা সময় আমরা যখন 9 to 5 জব করি, ওইটাকে বলে টাইম জব। এখন আপনার করতে হবে স্কিল ইকোনমি। আপনার ভিতরে স্কিলটা কি আছে? আপনি যদি আমাকে এখন বলেন, ফর ইনস্টেন্স, এখন আমার কোনো জব নাই, কোনো কিছু নাই, লকডাউন, সবকিছু, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, একটা সবার জন্য এটা খুব বলাটা খুব ইজি, করা ইজি না, বাট নাথিং ইজ ইম্পসিবল। বাট এই মুহূর্তে যদি আমি লকডাউনের ঘরে থাকি, আমি প্রোডাক্ট খুঁজবো,
আমি প্রোডাক্ট করব, কার প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা ভালো, কোন প্রোডাক্ট আমি কাকে দিতে পারবো। সো ঘরে বসে আমার যে স্কিলটা আছে সেলস এর বা মার্কেটিং এর বা ভিশনটা আমার আছে, আমি ওইটার উপরে কাজ করব। সো নাও স্কিল ইকোনমি চলে আসছে, কিন্তু টাইম ইকোনমি আর নাই এখন। থিংস হ্যাজ টোটালি আপস এন্ড ডাউন, টোটালি আপস এন্ড ডাউন। আরেকটা খুব মজার, খুব সুন্দর কথা শাফিউল ভাই বলেছে প্রিভিয়াস কোয়েশ্চেন, প্রিভিয়াস অ্যান্সারটা, সেটা হলো যে 2006-07-05 দিকে কিন্তু রিয়েল এস্টেট ওয়াজ বুমিং। রিয়েল এস্টেট একটা ব্যবসা ছিল, সেই ব্যবসা অনেকে অনেকে দে মেড মানি বিকজ দেয়ার ওয়াজ এ ব্ল্যাক মানির একটা ছিল, শেয়ার বাজার অনেক হাই হয়ে গিয়েছিল। 4,000 টাকার অ্যাপার্টমেন্ট, কে কোথায় টাকা লাগাবে ওই অ্যাপার্টমেন্ট 8,000 10,000 টাকা করে কিন্তু মানুষ কিনেছে, মানুষ ইনভেস্ট করেছে। দ্যাট ওয়াজ এ বিগ মিস্টেক। দ্যাট ইজ এ খুব বড় একটা আমাদের জন্য প্রবলেম হয়ে গেছে রিয়েল এস্টেটে। বিকজ ওই যে তখন যে 3,000 4,000 ছিল, আপনি যদি মনে করেন উত্তরাতে তখন যদি 3,000 টাকা হয়ে থাকে, এখন উত্তরাতে এসে দাঁড়িয়েছে 7,000 8,000 টাকা বা 9,000 টাকা, তাহলে ওইটা ছিল অর্গানিক, ওইটা ছিল অর্গানিক গ্রোথ। অর্গানিক গ্রোথে আস্তে 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 2020-এ এসে এখন এটার স্কোয়ার ফিট দাঁড়িয়েছে 8,000 টাকা। সো উই ওয়ার ফাইন, আমরা অর্গানিক ভাবে যাচ্ছিলাম, উই ওয়ার ফাইন। বাট ওই ইনভেস্ট কিছু এসে শেয়ার বাজার বড় হয়ে যাওয়াতে, বড় একটা টাকা হওয়াতে ডেভেলপাররাও তারা ডিমান্ড বাড়িয়ে দিয়েছে। এখন তো আর ওই অর্গানিক গ্রোথ নাই। অর্গানিক গ্রোথটা আছে, বাট দেয়ার ইজ নো বায়ার্স। তো বায়ার্স তো চিন্তা করছে অর্গানিক ওয়েতে, যে এটা 10 বছরে 3,000 স্কোয়ার ফিটের দাম, 10 বছরে আমি আচ্ছা মানলাম 8,000 টাকা। তো এটা ক্যানট বি 12,000 টাকা স্কোয়ার ফিট, ক্যানট বি। সো এই জায়গাগুলি শফিউল্লাহ ভাই খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন আপনি, আমি আপনার সাথে একমত। আরেকটা শফিউল্লাহ ভাইয়ের সাথে আমি আরেকটা কথা বলি, যে আপনি বললেন যারা ভাড়া থাকে তাদের আমরা চেষ্টা করছি বাড়ির মালিক হওয়ার। আমার কথা হলো যে রিয়েল এস্টেটে আমি যতটুকু জানি বাংলাদেশে যারা যারা আইকনরা আছে, দে আর সুপার ইন্টেলিজেন্ট, দে আর ভেরি ক্রিয়েটিভ, মানে টপ লেভেলে যারা আছে। আমাদের কোম্পানিতে, আমাদের বাংলাদেশে কেন এখন ইনিশিয়েটিভ নেয় না এটা, যে আপনি পার্শ্ববর্তী দেশে যদি দেখেন, আপনি ইন্ডিয়ার কথাই বলেন, there is a স্কিম, একটা স্কিম আছে, সেই স্কিমটাকে বলে সাবভেনশন লোন। সাবভেনশন লোন, আমি যদি এখন 20,000 টাকা ভাড়া থাকি, আমি যদি পয়সা সেভ করে আমি একটা ব্যাংকের থেকে আমি লোন নিয়ে একটা ডাউন পেমেন্ট দিয়ে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো, সাবভেনশন লোনের আমি কাজটা বলে দিচ্ছি যে শর্টলি আমি নিব। এখন যদি আমি বাড়ি কিনতে চাই, আমি আপনার যে কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানিতে আমি ডাউন পেমেন্ট দিলাম, আমার জন্য লোন অ্যাপ্লাই করলো, লোন অ্যাপ্রুভ হলো, অ্যাপ্রুভ হওয়ার পর বিল্ডিং তৈরি হওয়ার পর আমি লোন যখন অ্যাপ্রুভ হয়েছে, আমার কিন্তু ইএমআইও স্টার্ট হয়ে গেছে, কিপিং ইন মাইন্ড, আমার মান্থলি পেমেন্টটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে, প্লাস আমার তো ফ্যামিলি এক্সপেন্ডিচার আছেই, তাই না? সো দুইটা মিলে কিন্তু একটা সময় এসে বায়ার তখন পিছনে হয়ে যায়, না আমি একটা ইমোশনালি আমি নিয়েছিলাম, ডাউন পেমেন্ট নিয়েছিলাম, ভাই আমার টাকাটা আমাকে রিটার্ন দেন, আমি আর পারছি না, আমি আর পারছি না। তখন ডিফল্টার হয়ে যাচ্ছে সে, চারিদিক দিয়ে প্রেসার পড়ে যায়, একটা মানুষ নিতে পারে না। এই জন্য তখন সিআর ডিপার্টমেন্ট, যে কোনো রিয়েল সিআর ডিপার্টমেন্ট তখন একটা ভূমিকা করে ওইখানে ক্লায়েন্টের সাথে, যে নেগোশিয়েট করে ভার্সেস ওনার, যে এই জন্য আমরা সিআর ডিপার্টমেন্ট রাখি। বাট ওয়ান থিং, সাবভেনশন লোনটা কি হয় জানেন? আপনি যদি আপনার ইনকাম যদি 20,000 টাকা হয়, আপনার ফ্যামিলিতে যদি স্পেন্ড করেন যদি 10,000 টাকা, আপনার 10,000 টাকা জমিয়ে 20 বছরে আপনি একটা সেভিংস করেছেন, আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, আপনি আপনার লোনটা অ্যাপ্রুভ হবে এবং ইউ ডু নট পে ইএমআই আনটিল ইউ গেট দ্য কি ফর ইউর অ্যাপার্টমেন্ট। আপনি যেদিন বাসায় উঠবেন, আপনার নতুন বাসায় উঠবেন, আপনার দরজা খুলবেন, সেদিন থেকে আপনার লোন স্টার্ট। এখন আমাকে বলতে হবে তাহলে ব্যাংক কিভাবে কাজ করছে? ইয়েস, ব্যাংক কাজ করছে। আপনি যদি 1% যদি লোন দেন, সেখানে 1.5% দেন, আমার গায়ে লাগবে না। 2% করেন, আমার গায়ে লাগবে না। ভাই আমি তো লোন দিচ্ছি না, আমার লোন অ্যাপ্রুভ হয়ে আছে, আমার বিল্ডার টাকা পেয়ে গেছে, ও আমাকে যেদিন বুঝিয়ে দিবে, এটা ব্যাংকের দায়িত্ব থাকবে, যেদিন ব্যাংক বুঝিয়ে দিবে, ডেভেলপার বুঝিয়ে দিবে আমাকে চাবি, আমার ইএমআই স্টার্ট। তখন কি হবে জানেন? এই যে মধ্যবিত্ত যারা আছে তারা এফোর্ড করতে পারবে বাড়ি কিনতে, তখন রিয়েল এস্টেটের আরো সেল বেড়ে যাবে, রেভিনিউ বেড়ে যাবে, তখন বিল্ডার্সরা আরো ভালো থাকবে। তো কিছু কিছু প্ল্যান আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আমাদের সাথে থাকতে হবে,
তো এই জিনিসগুলি আমাদের করলে আমি মনে করি এগুলি প্ল্যানের ব্যাপার। এক্সকিউজ মি, এগুলি প্ল্যানের ব্যাপার, এগুলি প্ল্যান করতে হবে। আমি বললাম তো এই সময় লিডারশিপ দরকার। এই করোনা ভাইরাসে উই নিড এ গুড লিডার। যে কোনো ডিপার্টমেন্ট, এভিয়েশন বলেন, আপনি রিয়েল এস্টেট বলেন, আপনি অন্যান্য সেক্টরে বলেন, গার্মেন্টসে বলেন, ইউ নিড এ গুড লিডার ইন দিস ক্রাইসিস মোমেন্ট। ইয়েস স্যার, একটা বিষয় আপনাদের সাথে আপনারা নিশ্চয় জানেন, তারপরেও দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই করোনা ভাইরাসের মধ্যেও বাংলাদেশি একটা কোম্পানি, তারা তাদের নেচার অফ বিজনেস 360 ডিগ্রি উল্টায় ফেলেছে এবং 2022 সাল পর্যন্ত তারা বুক হয়ে গেছে এবং তারা কাজ শুরু করেছে গত ডিসেম্বর থেকে। আমরা যখন আমাদের বাংলাদেশে যখন মার্চ মাসের 8 তারিখে 10 তারিখে আমরা কোভিড-19 যখন ধরা পড়লো, তারা তখন নিয়ে 60 জন নিয়ে তারা তাদের প্ল্যান্টে মিটিং করেছে, তাদের দেখাইছে যে আমাদের প্ল্যান্ট নিয়ে, এবং তারা তাদের ব্যবসাটাকে চেঞ্জ করে ফেলেছে। মানে দিস ইজ লিডারশিপ। এবং তাদের প্রোডাকশন 2022 সাল পর্যন্ত কিনে নিয়েছে, তাদের 100% তারা একজন লিডারের খুব প্রয়োজন এবং প্রত্যেকটা ক্রাইসিসের মধ্যেই একটা সম্ভাবনা থাকে, আমরা সেই দিকে এগিয়ে যাব। এই পর্যায়ে রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডারদের প্রতি দিক নির্দেশনা এবং আগামীতে কিভাবে পথ চলা উচিত সেই বিষয়ে যদি একটু বলেন আমরা উপকৃত হব। শুধু এই করোনা ভাইরাসের জন্য না, সামনের দিকে এগিয়ে যেতে আমরা কিভাবে, যেমন আমাদের সিএ প্রফেশনালদের একটা সংগঠন আছে, এইচআর এর একটা সংগঠন আছে, আইসিএমএ দের একটা সংগঠন আছে, রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডারদের মধ্যে একটা সংগঠন থাকা উচিত। তাদের ট্রেনিং ডেভেলপমেন্ট, তাদের সুখ দুঃখ, তাদের হাসি কান্না সবকিছু মিলে যারা যাতে এক জায়গায় গিয়ে বসতে পারে, কথা বলতে পারে। এবং আমি যতটুকু জানি যে এই অতীতেও এই উদ্যোগ নেওয়া হয়েছিল যেগুলা পথের মধ্যে ফেল করেছে, যাতে আমরা ফেল না করি সেই বিষয়ে যদি আমাদের একটা দিক নির্দেশনা দিতেন। প্রথমে শফিউল্লাহ স্যার প্লিজ। থ্যাংক ইউ তোফায়েল ভাই, অত্যন্ত ভালো একটা প্রসঙ্গ আপনি টেনেছেন। এটা অ্যাকচুয়ালি বিশেষ করে এই এতক্ষণ যে আলোচনা করেছি সেটা টোটাল ইন্ডাস্ট্রি মূলক, আর এখন যে আলোচনাটা হচ্ছে সেটা এই সংগঠন মূলক আর কি। তারপরেও বিষয়টা আমরা যেহেতু সংগঠনের বিতর্কারী আমরাই সর্বত্র, সুতরাং এই বিষয়টা আলোচনা করার জন্য যে সুযোগটা আপনি সৃষ্টি করে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটা বলতে চাই যে রিয়েল এস্টেট প্লাস কনস্ট্রাকশন এই দুই মিলে কিন্তু আপনি হয়তো জানেন যে আমাদের টোটাল 35 লাখ people are involved in this sector. এই 35 লক্ষ লোক কিন্তু আমাদের এই আবাসন প্লাস নির্মাণ শিল্পের ভিতরে সম্পৃক্ত আছে। তো সুতরাং এটা কিন্তু কম নয়, সংখ্যাটা কিন্তু অনেক ব্যাপক। এই রিহ্যাবের যে পরিসংখ্যান থেকেই আমি কথাটা বলেছি যে 35 লক্ষ লোক আমাদের এই আবাসন প্লাস নির্মাণ শিল্পের সাথে সংযুক্ত আছে। এবং এই যে সংখ্যাটা বললাম এটা হলো গিয়া মানে এমপ্লয়ি গ্রুপ, যারা সরাসরি বিভিন্ন প্রফেশনের মাধ্যমে সংযুক্ত। আর একটা জিনিস আপনাকে স্ট্যাটিস্টিক্স বলি, সেটা হচ্ছে গিয়া আমাদের এই আবাস প্লাস নির্মাণ শিল্পের সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আর ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বলতে যেটা বোঝায় সেটার সাথেও কিন্তু সংযুক্ত আছে প্লাস 260টা ইন্ডাস্ট্রি, সেখানেও কিন্তু অসংখ্য কর্মচারী এখানে সংযুক্ত আছে। সুতরাং আপনার এটার পাশাপাশি কিন্তু আরো একটা গ্রুপ আছে যেগুলো সার্ভিস ইন্ডাস্ট্রি, যারা আপনাকে সেবা দিয়ে নানান ভাবে সেবা দিয়ে থাকে। এই সেবামূলক প্রতিষ্ঠানেও কিন্তু অসংখ্য কর্মকর্তা কর্মচারী আছে। তো আমি মনে করি এই বিশাল একটা কর্মী বাহিনী যারা এই সেক্টরের সাথে সংযুক্ত আছে, তাদেরকে নিয়ে আপনারা যেটা চিন্তা করেছেন, যেভাবে একটা অ্যাসোসিয়েশন করার চিন্তা করেছেন, সেটা খুবই একটা ভালো উদ্যোগ এবং এটা ডেফিনেটলি সাপোর্টিভ, নট এট অল কন্ট্রাডিক্টরি। এটা কিন্তু সাংঘর্ষিক নয়, বরং এটা হলো মানে সাপোর্টিভ, এটা হলো সহযোগীমূলক। অর্থাৎ কিভাবে আমরা তো একটা প্রতিষ্ঠানে কাজ করতেছি, প্রতিষ্ঠান বাঁচলে আমরা বাঁচবো। সুতরাং এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের লয়ালটি আছে, আমাদের সম্পৃক্ততা আছে এবং আমরা ইন্টিগ্রিটিও আছে। এই প্রতিষ্ঠানকে ফাইজান ভাই যেটা বলছে যে এ গুড লিডার ইজ দ্য পারসন হু ক্যান ম্যানিফেস্ট দি বেটার পারফরমেন্স ফর অ্যান অর্গানাইজেশন। তো এখন আমরাই কিন্তু সেই প্রফেশনাল যারা আমরা আমাদের কর্ম দিয়ে একটা প্রতিষ্ঠানকে অনেক উপরে আমরা উঠিয়ে নিতে পারি। সুতরাং আমরা কিন্তু সাপোর্টিভ এবং সেই সাপোর্টিভ জায়গা থেকেই কিন্তু আমরা কথাগুলো বলতেছি। আমরা মানে উই আর অ্যাজ এ বাফার জোন, যে অর্থাৎ এই অ্যাসোসিয়েশন এই প্রতিষ্ঠান দুইয়ের মাঝে সেতু বন্ধন করে যেন আমরা উভয়ে ভালো থাকতে পারি, সেই রকম চেষ্টা আমি বলবো। যেহেতু অনেকগুলো লোক এখানে আমরা কাজ করতেছি, আমি আরো একটা প্রস্তাবনা এখানে দেবো। অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স এর পরিবর্তে যদি আমরা বলি যে রিয়েল এস্টেট প্রফেশনালস অ্যাসোসিয়েশন, ইট সাউন্ডস নাইস। কারণ এখানে আপনার এই সার্ভিস হোল্ডার কিন্তু বিভিন্ন পদে আছে, যেমন
একেবারে ওই সিকিউরিটি থেকে শুরু করে টপ পজিশন পর্যন্ত কিন্তু সকলকেই কিন্তু সার্ভিস হোল্ডার আওতায়, বাট আপনাকে ডিসাইড করতে হবে আপনার আপনার সাথে কারা থাকছে। সেই অর্থে ওই প্রফেশনাল শব্দটা অ্যাড করা যায় কিনা, ইটস মাই সাজেশন, আপনারা এটা চিন্তা করে দেখতে পারেন। বাট এটা ডেফিনেটলি একটা ভালো জিনিস, এবং যারা আপনারা এই উদ্যোগ গ্রহণ করেছেন, এবং আমি যেটা আপনি বলেছেন যে প্রিভিয়াসলি a lot of endeavor had been there to organize a organization like this, but they have failed. ফাইনালি আপনারা এসে, যেমন আমরা তো অনেক সিনিয়র এই সেক্টরে পর্যন্ত আছি, মোর দ্যান 20 ইয়ার্স ইন দিস রিয়েল এস্টেট সেক্টর। আমরা কিন্তু এই রিহাব, যখন একটা সময় ছিল যখন আমরা রিহাবে রিপ্রেজেন্ট করতাম, অ্যাজ অ্যান এমপ্লয়ি আমরা কোম্পানি থেকে রিপ্রেজেন্ট করতাম। কনকর্ড থেকে আপনি জানেন, ওখানে সাব্বির ভাই ওখানে ছিলেন, উনি কনকর্ড থেকে করতেন। তারপরে কনকর্ড থেকে আমাদের সাইকুল স্যার এক সময় পার্টিসিপেট করছেন রিহাবে, এবং তিনি ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখানে কিন্তু একটা সুযোগ ছিল রিহাবে পার্টিসিপেট করার, এখন সুযোগটা নানাভাবেই কিন্তু আর রহিত হয়ে গেছে। ওই সময়ও কিন্তু একটা চেষ্টা হচ্ছিল যে এরকম একটা কিছু যেন করা যায়, বাট তখন এটা হয়নি। তবে ফাইজান ভাই যেটা বলছে যে হয়নি, তাতে অসুবিধা নাই, শেষে গিয়েও যে একটা হয়েছে সেটাও কিন্তু আসার কথা। মানে লেট নেভার মানে বেটার দ্যান নেভার, সেই ফর্মুলায় আমরা আসি। তো আপনারা যারা এটা করতেছেন ডেফিনেটলি সেটা ভালো। আমরা মনে করি যে এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আপনারা নিজেদেরকে আরো বিকশিত করার সুযোগ এখানে সৃষ্টি করতে পারে, এবং প্রফেশনাল এক্সিলেন্স সেটা প্রকাশ করার সুযোগ থাকবে। এখানে ভালো দিকগুলোই আমরা দেখি, এখানে খারাপের কোনো স্কোপ নাই। আর যে বিষয়গুলো একটু আগে একটু আলোচনা আমি একটু না বললেও হয় না, যে নানান ভাবে বিভিন্ন কোম্পানি প্রবলেমে পড়তেছে, অনেক কোম্পানি হারিয়ে যাচ্ছে, অনেক কোম্পানি অনেক কষ্টে টিকে থাকতেছে, এবং অনেক পারতপক্ষে একেবারে মানে একটা কোম্পানির মালিক যারা আছেন তারা কিন্তু আমাদের প্রতি সহনশীল, সদয় এবং সাপোর্টিভ। এবং আমাদের একটা ইন্টারাকশনে আমি দেখেছি যে একজন মালিক কখনোই একজন কর্মচারীকে কখনোই ছাঁটাই করতে চাইবেন না, কারণ এই কর্মচারী দীর্ঘদিন থেকে তার এই কোম্পানিকে কন্ট্রিবিউট করছে, সেও রেসিপ্রোকেশনে বেতন পেয়েছে। এখন কেন এমনটা হচ্ছে কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে পরিস্থিতি অনেকটা বাধ্যও করে এরকম একটা সিচুয়েশনে যেতে। এখন এই আমরা যারা প্রফেশনাল আছে, যেটা ফাইজান ভাই বলেছে, যে এখন কিন্তু স্কিল ডেভেলপ করতে হবে ভিন্নভাবে। যদি একজন মানুষ, আমি একটু অ্যাড করতে চাই, যেমন আমরা বলি হিউম্যান রিসোর্সেস, সেটার পরিবর্তে যদি আমরা বলি যে রিসোর্সফুল হিউম্যান, তাইলে কিন্তু ওই স্কিলটা এখানে সমার্থক হয়ে যায়, এবং এই প্রক্রিয়ায় কিন্তু আমরা আমাদের কোম্পানিগুলোতে ভালো অবদান রাখতে পারি। একজন মানুষ যখন রিসোর্সফুল হিউম্যান হবে, তখন সে কিন্তু কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিতে সাহায্য করবে, এবং পারবেও অনেক ক্ষেত্রে সফল কাম হতে। কোম্পানির হেলথ ভালো থাকে, কিন্তু তাইলে কিন্তু কোনো কর্মচারী ছাঁটাই হবে না, এবং তাদের কিন্তু চাকরি যাওয়ার ভয়ও থাকবে না। যে কারণে প্রত্যেকটা এই পরিবর্তিত সিচুয়েশনের সকলেই যেন তার নিজের দক্ষতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে যেন অবদান রাখতে পারে কোম্পানির জন্য, সেটা চেষ্টা করতে হবে। এবং অ্যাসোসিয়েশন হিসেবে আপনারা যারা এই উদ্যোগটা নিয়েছেন, আপনারা তো এই যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ট্রেনিং এবং আদার থিংস যেটা আপনি উল্লেখ করেছেন, সেবামূলক বা কল্যাণমূলক কি কি কার্যক্রম নেওয়া যায় সেগুলো, এটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ, এবং আমি আশা করি এটা মোটেই কোনো কিছুর সাথে সাংঘর্ষিক নয়, বরং সাপোর্টিভ হিসেবে ভূমিকা রেখে এই সংগঠনগুলো পাশাপাশি স্বাভাবিক পদ্ধতিতে রান করতে পারবে বলে আমি মনে করি। ওকে, থ্যাংক ইউ স্যার। ফাইজান স্যার প্লিজ। আমি আপনাদের এই অ্যাসোসিয়েশনটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাসোসিয়েশন, এবং গুরুত্বপূর্ণ আপনাদের ডিসিশন আপনাদের নিতে হবে। সেক্ষেত্রে যে যেমন ধরেন যারা চাকরি হারাচ্ছে, আমি মনে করি মানে রিয়েল এস্টেটে যারা চাকরি হারাচ্ছে, এখানে আপনাদেরও অনেক ভূমিকা থাকতে হবে। আপনাদের মিনস আমাদের সবারই থাকতে হবে। যাদের চাকরি হারিয়ে গেছে, এই বলতে তো পারবো না চাকরি দিতে পারবো, বাট অ্যাটলিস্ট কোনো না কোনো ভাবে, নট ফাইন্যান্সিয়ালি, আবে ধরেন কোনো প্রোডাক্ট বা কোনো কিছু আছে, আমার কাছে এই প্রোডাক্ট আছে, তোমার কাছে, বিকজ ইউ আর আ স্কিল পারসন, ইউ আর আ সেলস পারসন, ইউ আর আ মার্কেটিং পারসন, আমাকে একটা ডিজাইন করে দাও, আমার অফিসের ডিজাইন এটা লাগবে, ঠিক আছে, ফ্রিল্যান্সার হিসেবে তুমি কাজ করে দাও, ওকে, আমার এই প্রোডাক্ট আছে, তুমি যদি করতে পারো, তোমার ইনসেন্টিভ তুমি নিয়ে দিও, আমার সাথে তুমি শেয়ার করলা। দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট রাইট নাও আমার একটা অ্যাসোসিয়েশনের জন্য, বিকজ আপনার একটা চিন্তা করতে হবে যে আরেকটা জিনিস আমি দেখি যে রিয়েল এস্টেট ইজ দ্য অনলি সেক্টর যেখানে খুব প্রফেশনাল মানুষও ঢুকে, এবং নাও ডেজ খুব আনপ্রফেশনাল মানুষও আসে, এবং এসে 2 মাস 3 মাস থেকে সেলসম্যান বলে যে যার কোনো যে ঠিক মতো সেলস করতেও পারে না,
তাদের ডিফারেন্ট প্রফেশনে চলে যাওয়া উচিত। আমি কাউকে ডিরেক্টলি বলছি না, বিকজ হি ইজ ওয়েস্টিং হিজ টাইম, হি ইজ ওয়েস্টিং হিজ কোম্পানিজ টাইম, হি ইজ এম্বারাসিং হিমসেলফ ইন ফ্রন্ট অফ দ্য ক্লায়েন্ট। সো আমার কথা হলো যে এই জন্যই কিন্তু রিয়েল এস্টেটে দেখবেন 5 মাস 6 মাস কাজ করে আবার অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। রিয়েল এস্টেট এমন একটা কোম্পানি আমরা নিজেরাই তৈরি করে ফেলেছি, ওই কোম্পানির আরেকটা কোম্পানির রেফারেন্স দিয়ে আমাদের কোম্পানিতে ঢুকতে যাচ্ছে নাও ডেজ। এই যে শাফিউল্লাহ ভাই বললো এবং আপনারাও বললেন যে এইচআর, হিউম্যান রিসোর্স যারা আছে, হিউম্যান রিসোর্সে যারা আছে এখন, দে হ্যাভ টু বি ভেরি শার্প, খুব শার্প হয়ে যেতে হবে, সিলেক্টিভ পিপল। বিকজ আপনি যখন সিলেক্টিভ পিপল দিবেন, যদি কোনোদিন গড ফরবিড আবার এরকম কোনো ধরনের ভাইরাস আসে বা কোনো ধরনের ক্রাইসিস তৈরি হয়, আমার এই সিলেক্টিভ পিপল গুলো যাকে আমি সিলেক্ট করি তারা যাতে তাদের আমি রাখতে পারি এবং তারা যাতে আমাকে হেল্প করতে পারে। আপনি যদি মনে করেন এখন একটা কোম্পানির থেকে 60 জন সেলসম্যান আছে, ওখান থেকে কিন্তু 30 জন ছাঁটাই করলো আর 30 জন আছে, কেন আছে ওই 30 জন? You have to find out why these other 30 people are there, why not 2 people is not there. The reason is other 30 people are able to bring the revenue for the company. তো ওই 30 জন মানুষ জন আসছে, তো আমি প্রথম থেকে হিউম্যান রিসোর্সে যারা আছে, যারা অ্যাডমিনে আছে, তারা এখন থেকে শার্প হতে হবে একটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট এই মুহূর্তে। আর আপনাদের যে অ্যাসোসিয়েশনটা আছে, আমরাও সবাই আছি, শাফিউল্লাহ ভাই আছে, আমাদের মতো আরো আছে যারা আছে, আমি দেখলাম সেদিন সাব্বির ভাইও এসেছিল। সো দে অল, আমরা সবাই এক হয়ে একজন অপরকে যতটুকু পারি সাপোর্ট করার চেষ্টা করব, ইভেন মোটিভেশন দেওয়ার চেষ্টা করব যে একটা লোক চাকরি হারাবার পর যে তার যে একটা ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকে, সেটাকে সে যাতে ওভারকাম করে আসতে পারে। ওই যে আমি বললাম, এখন হলো আপনার স্কিলের কাজ করতে হবে। আপনার যত স্কিল আছে আপনি ঘরে বসে টাকা কামাতে পারবেন। এক্সকিউজ মি। ওকে, থ্যাংক ইউ স্যার। আমাদের অনেক কমেন্ট এসেছে, তো আমি কমেন্টগুলো পড়তেছি না, এই জন্য যে কমেন্টগুলো আসলে কোনো কোশ্চিন না, শুধু আপনাদের দুজনকে কংগ্রেচুলেশন জানিয়েছেন। আমি তো ট্যাগ করে যেহেতু দিয়েছি, আপনারা সব দেখতে পাবেন। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আর অনেক ব্যস্ততার মাঝেও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। তো আমরা শেষ করব। শেষ করার আগে আমি দুজন স্যারের কাছে বলবো যে আপনাদের কিছু বলতে চান কিনা নতুন করে। হ্যাঁ, একটু বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে, ধরেন আমরা এই রিয়েল এস্টেট সেক্টরে আমরা প্রফেশনাল হিসেবে কাজ করতেছি। আমাদের এই সেক্টরকে ডেভেলপমেন্টের পর্যায়ে নিয়ে যেতে আমাদের আসলে সকলের সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা কিরকম, যে আমাদের মিডিয়া সহযোগিতা খুব বেশি প্রয়োজন। মিডিয়া কিন্তু সাসে স্ট্রং একটা সেক্টর, যে সেক্টরের সহযোগিতা ছাড়া আমাদের ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। আমি রিকোয়েস্ট করব যারা মিডিয়ার সাথে সংযুক্ত আছেন, আমরা চাইবো যে তারা যেন আমাদের ব্যাপারে পজিটিভ কথাগুলো একটু প্রচার করে এবং আমাদের এই ব্যবসাটাকে যেন মানে সুষমামণ্ডিত করার জন্য, এই প্রফেশনালদেরকে হাইলাইট করার জন্য যে ধরনের পজিটিভ প্রচারণা দরকার, অতিরিক্ত বলার দরকার নাই, সঠিক কথাটাই যদি আমাদের জন্য ভালোভাবে তারা একটু প্রচারণা করে, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এবং পাশাপাশি আমি যেটা আবার পুনরুল্লেখ করব, আমরা যারা এই রিয়েল এস্টেট প্রফেশনাল আছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কাজ করতেছি, আমাদের স্কিলের সর্বোচ্চ জায়গায় গিয়ে আমরা এই মুহূর্তে প্যান্ডামিক সিচুয়েশনে অবদান রেখে আমাদের যার যার কোম্পানির আর্থিক সমৃদ্ধিকে আমরা যেন ধরে রাখতে পারি এবং আমরা যেন অবদান রাখতে পারি, সেই চেষ্টাটুকু আমাদের করতে হবে। পাশাপাশি আমি যারা শুনছেন এবং দেশবাসী সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সময় করে তারা এই আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য, এবং সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি তারা যেন আমাদের এই সেক্টরকে তাদের মতো করে নিজের সঙ্গীকে যে যেভাবে পারেন আপনারা একটু সহযোগিতার হস্ত সম্প্রসারিত করবেন, যাতে করে সেক্টরটা যেন অদূর ভবিষ্যতে অনেকদিন যেন আপনাদেরকে সেবা দিতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ফাইজাল স্যার প্লিজ। আমি একটা রিকোয়েস্ট করব শফিউল্লাহ ভাই, ডেফিনেটলি আপনার এটা শোনা দরকার, যে এটা হলো যে আমাদের রিয়েল এস্টেট সেক্টরের যত মালিকরা আছে এবং যারা আছে লিডাররা আছে, আমি একবার হয়তো তারা আরো বেশি বুঝবে, বাট আমার এটা রিকোয়েস্ট, যারা এখন এমপ্লয়ি ছাঁটাই করছে, আমি মনে করি ধরেন সেলসে যারা আছে বা অন্যান্য মার্কেটিং এ যারা, তাদের কোনোভাবে ছাঁটাই না করে, ধরেন একটা ছেলে যদি সেলসম্যান থাকে আমার কোম্পানিতে, ওকে যদি ডেকে আমি বলি যে আমি আগামী 2 মাস আমি আপনাকে স্যালারি দিতে পারবো না,
ইটস নট বিকজ যে আমি পারছি না, ইটস বিকজ অফ দ্য সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। কারণ আপনি যদি থাকেন, আপনি থেকে এখান থেকেই যেটা হবে, আপনিও নিজে আর্ন করেন, আমাকেও কিছু আর্ন করিয়ে দেন। আপনাকে যদি আমি চাকরি থেকে একটা লোক যখন চাকরি থেকে চলে যাবে, কিপ ইট ইন মাইন্ড, তার দুইটা জিনিস মাথায় তার থাকবে। একটা হলো আমার ইনকাম সোর্স স্টপ হয়ে গেল, দ্বিতীয়ত হলো আমার ফ্যামিলিতে আমি কি বলবো। তো সেই ক্ষেত্রে যদি তার ডেস্কটা থাকে, তার ডেজিগনেশনটা থাকে, স্যালারি নিয়ে ম্যানেজমেন্ট তার সাথে একটা নেগোশিয়েট করতে পারে, একটা ব্রিদিং স্পেস ম্যানেজমেন্ট নিতে পারে এমপ্লয়ের কাছ থেকে, নিয়ে ওই জায়গাটা তাকে রাখেন। আমি এটা আমার ওপিনিয়ন, রাখেন, ওই পার্সনটা বাউন্স ব্যাক করে আসতে পারবে। ওই পার্সনটা তখন যখন দেখবে না আমি এতদিন অলস ভাবে ছিলাম, ফাঁকি দিয়েছি, অন্য জায়গায় গিয়েছি, নাও আই হ্যাভ 3 months টাইম, এই 3 months আমি স্যালারি পাবো না, বাট এই 3 months এর মধ্যে আমার স্কিল যা আছে আমি এইটা থেকে বাউন্স ব্যাক করে আসবো, তখন ম্যানেজমেন্টও দেখবো এই লোক তো আমাকে রেভিনিউ এনে দিচ্ছে, সো লেট মি স্টার্ট পেইং হিম নাও এগেইন। সো এই ধরনের যদি একটা ব্রিদিং স্পেস করতে পারে, আমি মনে করি যে আমাদের রিয়েল এস্টেটে অনেকের জন্য ধন্যবাদ দুইজন স্যার, আপনাদেরকে আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলীদের পক্ষ থেকে আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা লাইভটা শেষ করে দিব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। কোন এক সময় আবার দেখা হবে অন্য কোনো অতিথিদের সাথে। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।